হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। তো আমি আ ঠিক যথাসময়ে তোমাদেরকে বলা হবে। আর আজকে আমি আগে অ্যানাউন্স করি যে এই সপ্তাহটায় আমি পড়াবো। পরের সপ্তাহে প্রশ্ন উত্তর, তারপরের সপ্তাহে পরীক্ষা। তারপর এই পরীক্ষাকে কেন্দ্র করেই এই ছেলেদেরকে বলতে বলা হবে, তুমি এই টপিক্সের উপর বলো। তুমি এই টপিক্সে এক একজন এক এক মানে এক একটা সময় দিয়ে দেওয়া হবে, ২ মিনিট বা ৩ মিনিট। তো সেই টপিক্সের উপর বলতে বলা হবে। তার থেকে অডিয়েন্সটা বুঝে যাবে, হ্যাঁ, স্যারের জায়গায় এরা আসতে পারবে। আমিও বহুদিন ধরে চেষ্টা করেছি যে কিভাবে আমার একটা বিকল্প জায়গা তৈরি হোক। আমি তো কাজ করে চলেছি। তোমরা যদি এই লেখাটা পড়ে থাকো বা মন দিয়ে, কোথাও কোনো তোমাদের চলার পথকে আটকে দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। সব বলে দিয়েছি, সব সব কোনো প্রশ্ন থাকা উচিত নয়। তবুও আমি বাংলায় লিখছি, বিনা মাতৃভাষার মেটে কি মনের আশা, ওটা আমি বুঝি। সেই জন্যে আমি এতটাই ব্যস্ততার মধ্যে কাটছে, তবুও বাংলাটা শেষ করতে পারিনি। বাংলাটা আমি কালকে যেভাবে হোক গ্রুপে দিয়ে দেবো। খসড়া তৈরি করা হয়ে গেছে। তবে তুমি দেখেছো আমি যে লাস্ট পার্টটা লিখেছি, ওই যে পজিটিভ সাইড, পজিটিভ সাইড দুখানা উদাহরণ দিয়েছি। আমি আমি কিন্তু আমি একবারে প্রাণ ঢেলে লিখেছি, যাতে একটা নবাগত মানুষ বা একটা লেম্যানও যেন বুঝতে পারে হোয়াট ইজ রিয়েল হোমিওপ্যাথি, হোয়াট ইজ দ্য বিউটি অফ রিয়েল হোমিওপ্যাথি। আমাদের বাবু, 10টায় শেষ করতে হবে। হ্যাঁ, বলেন বলেন। দৈপায়ন চক্রবর্তী হ্যাঁ, ওরে বাচ্চাটাকে 4 দিনে যে ঠিক করেছে, তো কিভাবে ছবিগুলো ওইটা একটুখানি দেখাবার। কিন্তু ওই ছবি তো পাঠায়নি আমার কাছে। হয়নি? আরে কি ও ছড়ায়। পাঠিয়েছে, ও পাঠিয়েছে সে অন্য একটা লেখা, ওই যে আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। ওই প্রবীর প্রবীর ওর একটা পেপার কাটিং সম্পর্কে বলবে, ওটা খুব দারুণ। আর বলবে হচ্ছে যাদেরকে আমরা কার্বোভেজ দিতাম, সেই কার্বোভেজ কে অনেকে পজিটিভ হয়েছে, কিন্তু হাইড্রোফোবিনাম যাদের চলেছে তারা কেউ পজিটিভ হয়নি। এমনকি বুড়ো মানুষটাও হয়নি। অন্যরা হুম জোয়ানরা হয়েছে পজিটিভ, বুড়ো মানুষটা হয়নি। সেই জন্যে ওর একটা দারুণ খবর দেবে, দুটো বাড়ির, হুম দুটো ফ্যামিলির, একজন হুম বলে অফিসারের। বলে ওর ইনফরমেশন গুলো নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ সবার জন্য। হুম আর ওর যে পেপার কাটিংটা ছিল সেটা তো দারুণ। মানে রিয়েল হোমিওপ্যাথি যে আজকে বোঝে, মডার্ন সায়েন্সটা অনেকদিন পরে বোঝে। যেমন আমরা আজকে বুঝিনি, তো আমরা অনেকদিন আগে বুঝেছি যে টিউবারকুলার ডায়াসিস প্রিডোমিনেন্ট হলে কোভিড পজিটিভ। ও টাইম হয়ে গেছে তো। কিন্তু মডার্ন সায়েন্স বললো সেদিন যে যাদের কোভিড হয়েছে তাদের টিবি হওয়ার সম্ভাবনা বেশি, তাই কোভিড রোগীদের ওই টিবি টেস্ট করতে হবে। না, আয়ুষ থেকে কিন্তু বলেছিল প্রথম দিকে, কি প্রথম বলেছিল? দিকে বলেছিল ফসফরাস এবং টিউবারকুলিনাম, এটা কোভিড এর প্রিভেন্টিভ বা কিউরেটিভ এ লাগতে পারে। আরে বাবা, ফসফরাস টিউবারকুলিনাম তো এই নয় কি ইচ্ছা মতো এদেরকে তো দেওয়া যায় না। ফসফরাস মানে তো ভয়ঙ্কর ওষুধ ওষুধ যেহেতু টিউবারকুলার ডায়াথিসিসের ইন্ডিকেশন সেই হিসেবে পুরো বলছিল এরকম, কোভিড ও টিউবারকুলার এটাই। অনেকগুলো বলেছিল। হ্যাঁ, সে তো আগে ব্রেডট্রাম ক্যাম্পার আর আর্সেনিক অ্যালবাম, পরে গিয়ে ফসফরাস আর টিউবারকুলিনাম এ দুটো উল্লেখ ওটা আরো করেছিল। পরে আরো কি বলতো তার ঠিক আছে। যাই হোক, ওগুলো আনসাইন্টিফিক কোনো হ্যাঁ, ইয়ে নেই। ও ওগুলি বলবে কোনি, ওই পেপার কাটিংটা দিয়েছিল পূর্বে, আমিও পড়েছি। তখন আমি বললাম যে দেখো, আমরা তো বলেছি বহুদিন আগে যে টিউবারকুলার ডায়াসিস প্রেগন্যান্ট হলে, তবে এখন তো কথাটা পাল্টে গেছে। এখনকার কথা হবে টিউবারকুলার ডায়াসিস তো বটেই, তবে টিউবারকুলার ডায়াসিসের আগে তো হাইড্রোফোবিনাম। কেন, 8টার মধ্যে যে কোনো একটা থাকলে তো টিউবারকুলার ডায়াসিস করে। যেমন আমি এই 10টা পয়েন্ট লিখেছিলাম না, ওখানে আর 2 পয়েন্ট যোগ হবে। আজকে দেখলাম 2 পয়েন্ট যোগ হবে। 8টা পয়েন্ট যদি থাকে, 10 মিনিটের হলেও ড্রপসটা দেওয়া যাবে না। 8টা পয়েন্টে যদি 1-2 থাকে, ধরে নিলাম সোজা প্রেসক্রাইব করা যাবে না আইডিফাইভ না দিয়ে। ওই 2 পয়েন্ট আরো যোগ হবে। আজকে আমি ভাবছিলাম। যাই হোক, আমি ক্লাস শুরু করছি।
ইংরেজি ওয়ালাদের জন্য আজকে তেমন কিছু বলার নেই, কারণ গ্রুপে দিয়ে দিয়েছি পুরো ইংরেজি, পুরো ডিটেলস। সবাইকে শুভ সন্ধ্যা। আমি আজ একটা অ্যানাউন্সমেন্ট করব, সেটা আমি 300 জন এলেও করবো। সেটা হলো এই দুটো দিন আমি যেমন ক্লাস নিতাম তেমনই নেব। পরের সপ্তাহে শুধু প্রশ্ন উত্তর, তারপরের সপ্তাহে পরীক্ষা। এই পরীক্ষাকে চালিয়ে নিয়ে যেতে হবে। আর আমি বেশ থাকতে বিকল্প যোগ্যতা সম্পন্ন ছাত্রের সন্ধান করব। আমি বসে শুনবো, কিন্তু যে টপিক্সের উপর আমার মনে হবে এই টপিকটা আজই করা উচিত, এই কেস আছে, সেই কেসের উপর কিছু বলতে হবে। তো কোন কেস হবে এটা তো আপনি আগাম থেকে জানা যাবে না, কিন্তু কেস একটা দেওয়া হবে যে এই কেস এই ছিল, এর পরিপ্রেক্ষিতে তুমি কিছু বলো। 2 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিট, তুমি যা সময় নেবে নাও, কিন্তু বলো। মানে তাৎক্ষণিক আইডিয়া আর কতখানি হয়েছে সেইটা যাচাই করা, এবং আমি বেশ থাকতে বিকল্প উপায় বার করা। আমি অবর্তমানে এটা কিভাবে চলবে, বা আমি বেঁচে আছি কিন্তু আমি কোন দেশে চলে গেছি, অন্য কোনো দেশে গেলেও যোগ দেওয়া যাবে, তবুও আমি বিকল্প মেরিটের সন্ধান করতে চাই এই পরীক্ষাকে উপলক্ষ করে। এতদিন একভাবে হচ্ছিল, এখন আবার একভাবে হবে, মানে একঘেয়েমিটা কাটাবার জন্য। এই সপ্তাহটা আমি পুরো 2 দিন ক্লাস নেবো, পরের সপ্তাহে প্রশ্ন উত্তর করবো 2 দিন, তারপরের সপ্তাহে হচ্ছে পরীক্ষা শুরু। এই পরীক্ষা চলতে থাকবে, এক সপ্তাহে তো হবে না, চলতে থাকবে, সঙ্গে পড়ানো চলতে থাকবে, নতুন আইডিয়া গুলো দেওয়া চলতে থাকবে। আমি পোটেন্সি মেডিসিন নিয়ে এভাবে কখনো না কোনো লেকচার দিয়েছি, না কোনো লেখা লিখেছি। ঠিক আমি যা করি, যেভাবে করি, আমি তাই লিখে দিয়েছি। সব লেখা আছে বাপ, কিচ্ছু জিজ্ঞেস করতে হবে, শুধু মন দেখি পড়তে হবে। বাংলাটা কালকে আমি দিয়ে দেবো, বাংলাটা আজকে ইংরেজিটা শেষ করেছি, যতখানি সম্ভব ত্রুটি মুক্ত করবার চেষ্টা করেছি। ওরই বাংলা ভার্সন আমি লিখতে শুরু করেছি, যেহেতু বাংলা হরফ আমি টাইপ করতে পারি না, তাই ওটা আমি ছবি তুলে হোয়াটসঅ্যাপে নিয়ে নেব আর দিয়ে দেবো সবাই, বাঙালিদের জন্য। কিন্তু আমি ইংরেজিটা এমন করে লিখেছি সবার পক্ষে ভাবা সম্ভব। টপিকসটার নাম বদলে দিয়েছি, অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন অ্যান্ড পোটেন্সি অ্যান্ড চেঞ্জ অফ সাইকেল। সব মেডিসিনকে দিয়ে তো লেখা যায় না, কিন্তু আমি লিখেছি হাইড্রোকোভিনাম, সরিনাম, তারপরে বিভিন্ন সাইকেল। এই সাইকেল প্রসঙ্গে একটা কথা আছে, সেটা হলো সাধারণত 1 নম্বর সাইকেলে হাইড্রোকোভিনাম আসবে, 2-3 কথা পরে বলছি। 4-এ আসবে পিডিএস, পোস্ট ট্রমা সিনড্রোম, সিবিসিএস, একদম বাধ্যতামূলক। 5-এ আসবে, ওটা হচ্ছে পাস সৃষ্টি থেকে। আর 5-এ আসবে পাস সৃষ্টি মানে হলো কোনো কি ধরনের চিকিৎসা হয়েছে, কি ওষুধ খেয়েছে, কি নেশা করতে পারে। আর 5 হলো ফ্যামিলি হিস্ট্রি থেকে, মেডিসিনটা আসবে ফ্যামিলি হিস্ট্রি থেকে। সেটা কি না, ফ্যামিলিতে যে সমস্ত অসুখ, ফ্যামিলিতে কি আর থাকে, পিডোমিয়া, টিউবারকুলার, ডায়াবেটিস, ড্রসার আছে, বেলিনামসরি। তাহলে 1, 4, 5 বাধা ধরা, এ নিয়ে কিছু মাথা হওয়ার কোনো দরকার। 6 আসছে না কেন, সরিনামকে সব মেডিসিনের সঙ্গে রাখা আছে, তাই 6 নম্বরটা আসছে। কিন্তু মূল অলকাঠি নাড়বে যে, সে হলো 2 নম্বর আর 3 নম্বর। 2 নম্বর হলো মানে মানুষের মধ্যে দর্শন প্যাথোফিলোসফিক্যাল যেমন থাকতে পারে,
আবার প্যাথোফিলোসফিক্যাল থাকতে পারে। এই 2 নম্বরে চান্স হলো প্যাথোফিলোসফিক্যাল মেডিসিন, আর 3 নম্বরে হলো ফিলোসফিক্যাল, শুধু ফিলোসফিক্যাল। কারণ একটা মানুষের মধ্যে প্যাথোফিলোসফিক্যালি পাওয়া গেল, পরের সপ্তাহে শুধু প্রশ্ন, আজকে চুপচাপ শোনো আর মন দিয়ে পড়ো এই সপ্তাহটা। আমি জানি মন দিয়ে পড়লে কোনো প্রশ্নই উঠবে না, তবুও প্রশ্ন চেয়েছি আমি, পরের সপ্তাহে 2 দিন ধরে প্রশ্ন উত্তর পর্ব চলবে। কিন্তু আমি খুব ভালো করে লিখেছি এই ভেবে যে কারো যেন কোনো প্রশ্ন না আসে। সেই জন্য প্রশ্ন করার সময় অন্তত পড়াটা ভালো করে পড়ো, দেখবে তোমার প্রশ্নের জবাব তোমার কাছেই আছে। বিকাশ গুলো বলে নিজেকে ছোট করবার দরকার নেই, নিজেকে নগ্ন করবার দরকার নেই। কারণ তুমি একটু আগে যে প্রশ্নটা করেছো ওর উত্তর আমার লেখার মধ্যে আছে, তাহলে কেন বিথা তুমি গালাগালি শুনবে আমার কাছে, লোকের সামনে হাঁটা হবে? যাও। তাহলে 2 নম্বর আর 3 নম্বর, কিন্তু এমনও মানুষ হতে পারে যে প্যাথোফিলোসফিক্যাল নেই, ওর স্কোপই নেই, তাহলে সেক্ষেত্রে 3 হবে না, 2ই হবে। কিন্তু এমন মানুষ খুব কম। যেমন দেখো, প্যাথোফিলোসফিক্যালি একটি মানুষ সোজা, কিন্তু ফিলোসফিক্যালি মানুষটা ড্রসেরা। আবার ভাইস ভার্সা হতে পারে, প্যাথোফিলোসফিক্যালি ড্রসেরা, ফিলোসফিক্যালি সোজা। এরকম করে না, এই মানুষটি ছোটবেলা থেকে ভীষণ মানুষের জন্য করে, একবারে ছোট্ট বয়স যখন তার এই বুদ্ধি হওয়ার কথা নয়, সবার জন্য করতো। তারপরে ছোটবেলায় তাকে ঘোরালে কান্না বন্ধ হতো, তারপর পড়াশোনায় সে খুব ভালো না হলেও ছবি আঁকা, কবিতা লেখা ইত্যাদিতে একবার সিদ্ধহস্ত ছিল। তাহলে এখনো তাই করতে ভালোবাসে, মানুষের জন্য করে, এখনো তো দারুণ খ্যাতনামা আর্টিস্ট, অতএব ব্রসেরা প্যাথোফিলোসফিক্যাল হয়ে গেল। কিন্তু মানুষটি কাজ বেশি করে, কথা কম বলে। শুধু তাই নয়, মানুষটি কাউকে বিশ্বাসও করে। সেই জন্য কেউ কোনো সাহায্য চাইলে যথেষ্ট খোঁজ খবর না নিয়ে সাহায্য করে না। এই যে সন্দিগ্ধ চিত্ত, এটা কিন্তু সাইকোটিক, এবং কম কথা বলে, মানে বলে সোজা। আবার রেগে গেলে ভয়ঙ্কর, বাড়িতে, বাড়ির বাইরে নয়, এগেন সোজা। তবে ছোটবেলাতে তার যত গুণ ছিল, ওই সব দিকগুলো, মানে এই কি বলে, বাবা মায়ের প্রতি যে সমস্ত কর্তব্য, পরিবারের প্রতি, তখন কথা শুনতো, কিন্তু এখন আর অতটা সে ওই সব দিকে নেই। কিন্তু মানুষের জন্য সে কিন্তু তখনও করতো, এখনো করে। আগে পরিবারের জন্য করতো, এখন করে। আগে পড়াশোনাতে অনেক খুব মন ছিল, পরবর্তীকালে বিভিন্ন সমস্যার সঙ্গে যুক্ত হয়ে মানুষের জন্য করতে গিয়ে পড়াশোনা হয়ে ওঠেনি, আর পড়াশোনা এখন মনও নেই। এমন করে পাওয়া যেতে পারে। তাহলে 3 নম্বর আর 2 নম্বরের পার্থক্য হলো, 3 নম্বরে হবে প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন, 2 নম্বরে হবে প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন যদি সেই স্কোপ থাকে, আর 3-এ হবে ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন, যেখানে আগে ছিল এখন ন্যাচারাল গ্রাফকে স্যাটিসফাই করে। তাহলে সাইকেল নিয়ে ছোট্ট করে একটুখানি ইনফরমেশন দেওয়ার ছিল, আমি সেটা দিয়ে দিলাম। এরপরে হলো তাহলে যে কথাটা বলা খুব জরুরি, জেনে রাখা খুব জরুরি, সেটা হলো নিজের জন্যই হোক
আর নিজের সুস্থ ছেলেমেয়েদের জন্যই হোক, নিজের সুস্থ বাবা মার জন্যই হোক, স্ত্রী, শ্বশুর বাড়ি, পাশের বাড়ি, ভাই, ভাই বউ, ভাইপো ভাইজি, চেনা অচেনা, বন্ধু বান্ধব, সবার চিকিৎসার ক্ষেত্রে 8টি পয়েন্টের অনুসন্ধান, কোনো বিকল্প নেই, এটা করতেই হবে। এই পরীক্ষাতে 8টার যে কোনো একটা ধরবই শুরুতে, না পারলে এফ, পারলে এবিসি। এ হলো টপ গ্রেড, বি হলো তার থেকে নিচে, সি হলো তার থেকে নিচে। আমি ক্রাইটেরিয়া গুলি এরপরে সবটাই বলে দেবো, কি হলে এ হবে, কি হলে বি হবে, কি হলে সি হবে। যাকে যে কেসটা দেওয়া হবে সে যদি বুঝিয়ে বলতে পারে শ্রোতাদের, তাহলে সে এ গ্রেড পাবেই। মানে প্রথমে আগে এফ থেকে কাটাতে হবে, শুরুটা তো বলতে হবে, বলো 7 নম্বর পয়েন্ট কি আছে, বলো 5 নম্বর কি আছে, বুঝিয়ে বলার কোনো জায়গাই নেই। ওটা 8টা লেখা হয়েছে, ওটা ক্যাটাগরি মেনটেন করে, ফলে একের জায়গায় 2, 2-এর জায়গায় 1 হবে না। সেই জন্য আমি এফ পাবে কি পাবে না তার জন্য হচ্ছে ওই 8টা পয়েন্ট। যখন তুমি এফ থেকে কাটিয়ে গেলে, এরপরে তোমাকে এবিসি দিয়ে টেস্ট করা হবে। তুমি যদি শ্রোতাদেরকে স্যাটিসফাই করতে পারবে যে কেসটা তোমাকে দেওয়া হবে, তাহলে তুমি এ গ্রেড নিশ্চয়ই পাবে। শ্রোতারা যদি অনেক প্রশ্ন করতে থাকে, মানে তোমার বক্তব্যের মধ্যে এমন কিছু প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে যার জন্য অনেক প্রশ্ন আছে, তাহলে তুমি বি পাবে। আর যদি কেউ প্রশ্ন না করে, বুঝতে হবে কেউ কিছু বোঝেনি, অথবা সি পাবে। আগে যে ক্ষেত্রে যেমন এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল এর আগে, স্যার তাহলে পিটিএস এর কি হবে, এই ব্যাপারটা প্রবীর সমাধান করবে। কারণ পিটিএস নেওয়া হবে, নিশ্চয়ই নেওয়া হবে, কিন্তু 8টা পয়েন্ট কনসিডারেশনের পরে। বিনা 8টি পয়েন্ট পিটিএস ও ইউজ, 8টি পয়েন্ট কিছু নেই, দেন পিটিএস কার্বোভেজ, ইউ মাস্ট ট্রাই উইথ কার্বোভেজ। কার্বেনিমিলিস, ঠিক আছে, গ্ল্যান্ডুলার প্যাথোলজি, কিন্তু প্রোভাইডেড 1 of the 8 points should not present there। মানে হলো 8টি পয়েন্টের একটিও যদি উপস্থিত থাকে, কোনো মেডিসিন আসবে না, হাইড্রোফোবিনাম ছাড়া। তারপর তুমি যা করতে পারো, কিছু দোষ নেই। কারণ 8টি পয়েন্টের একটি উপস্থিত থাকা মানে হলো শরিক মায়াজম প্রিডোমিন্যান্ট। শরিক মায়াজম প্রিডোমিন্যান্ট বলে পিআরএস প্রিডোমিন্যান্ট। আর পিআরএস প্রিডোমিন্যান্ট হয়েছে মানে হলো ওর মধ্যে বাকি 4টা যে কোনো স্টেপে থাকতেই পারে, আমরা বুঝতে পারি আর না পারি। সেই জন্যে যে কথাটা মাথায় রাখা খুব জরুরি, সেটা হলো, ঠিক আছে দেখো হতে পারে, এই তোমরা তখন বলবে স্যার আপনার আইডিয়া ঠিক, কি হ্যাঁ 1টা বা 2টো পাওয়া গেছিল, হাইড্রোফোবিনাম দেওয়া হয়েছে, কোনো কাজ করেনি, ঠিক বুঝে নিলাম আমি। দেখবে আমি এইটা দিয়ে শুরু করেছি, এরপর সরিনাম দেওয়া হলো না, কোনো কাজ করেনি। ঠিক যেভাবে পলিসি সিলেকশনের কথা বলা হয়েছে, করা হয়েছে, কোনো কাজ করেনি। এ কথা এই মানে করে না যে ওই মানুষটির মধ্যে পিআরএস এর অস্তিত্ব নেই। পিআরএস দুর্বল না হলে অন্যদেরকে দুর্বল করা যাবে না। মনে থাকে জানো, আমি কিন্তু আমার লেখার মধ্যে অনেক জায়গায় অনেকবার বলেছি, পিআরএসই একমাত্র হোতা, একমাত্র নায়ক, যে নাটক পৃথিবীতে অহরহ, বিশ্বে অহরহ হয়ে চলেছে, সেটা হলো বিকলাঙ্গ শিশু, আর হলো জেনেটিক ডিজিজ, না 3টে, আর হলো পেইনফুল ইনকিউরেবল ডিজিজ লাইক ক্যান্সার।
মানে আমি বলতে চাইলাম আমাদের চারিপাশে যে জিনিসগুলি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তার একটি হলো বিকলাঙ্গতা। হ্যাঁ হ্যাঁ খুব গুরুত্ব দিয়ে মাথায় রেখো আমরা কথা। তো রাতে না, হ্যাঁ রাতে বিকলাঙ্গতা নেই ওদের বাড়িতে, কারণ বিকলাঙ্গতা নেই, কারণ এই নয় পরবর্তী প্রজন্ম বিকলাঙ্গ হবে না। আমি আবার বলছি, তোমার পাশের বাড়িতে একটি বাড়িতে কোনো বিকলাঙ্গ মানুষ নেই। ক্লাস হচ্ছে, রাত 11টার সময় কথা বলবি। বললাম যে পাশের বাড়িতে কোনো বিকলাঙ্গ শিশু নেই, তোমার কোনো আত্মীয়র বাড়িতে বিকলাঙ্গ শিশু নেই, আমি নিশ্চিত। কিন্তু কথা হলো এটা এই মিন করে না ওই বাড়িতে পরবর্তী প্রজন্ম বিকলাঙ্গ শিশু আসবে না। আমি বোঝাতে পেরেছি? বিকলাঙ্গ তো আজ নেই, কাল আসবে না। তোমার ছেলে মেয়ে বিকলাঙ্গ নয়, তোমার নাতিপুতি হবে না, তাদের কথা ভাববে না। So, hydrophobia is the medicine of choice. The first medicine of choice should be খাওয়ালে কি হলো আর কি হলো না এটা বিচার্য নয়, কারণ তুমি 8টার একটা পেয়ে গেছো। 8টার একটা পাওয়া যাবে না কেন? কে দাঁতের মলম, চুলকানির মলম লাগায়নি? কে জ্বরের জন্য ওষুধ খায়নি? কে সালফার টাট্টি নাগভূমিকা খায়নি? কে প্যারাসিটামল খায়নি? আয়ুর্বেদিক কি ওষুধ যেন খায় মানুষেরা ওই বর্ষাকালে, কি জানো? চবনপ্রাশ। চবনপ্রাশ খায়নি। তারপর সিজনাল সমস্যা থেকে বাঁচতে সাবধান হতে গিয়ে ওষুধ খায়নি, অ্যালার্জির ওষুধ খায়নি। আমি কি বলতে চাইলাম? আমি আমার লেখার মধ্যে লিখেছি যে যে কোনো ফিজিক্যাল প্রবলেমের জন্য চিকিৎসা হওয়ার অর্থ হলো ডিস্টরশন, ডেভিয়েশন, পারভার্সন। তুমি বোঝো আর না বোঝো, এই ব্যাপারগুলি তো আমাদের মধ্যে কেউ কখনো ভাবেনি, তাই বলেনি। তুমি ব্রাইনিয়া দিয়ে জ্বর সারিয়েছিলে তোমার, তুমি রাস্তা দিয়ে গা ব্যথা সারিয়েছিলে, তুমি আর্নিকা দিয়ে ট্রমা সারিয়েছিলে। ইয়েস, আর্নিকা দিয়ে ট্রমা সারিয়েছিলে। হাইপেরিকাম, অ্যানথ্রাক্সিনাম, সিনফাইটাম, পেইন কিলার তুমি খেয়েছিলে। কেন? ফিজিক্যাল সাফারিং এর জন্য। খাওয়ার পরে কি হয়েছিল? সেরে গেছিল। হোয়াট ইট মিন? Mean is this, that very pathology must be shifted to mental aspect and must create distortion, deviation, perversion in mental level. তুমি বুঝতেও পারো নাও বুঝতে পারো। আমি নিজেকে দিয়ে, পেশেন্টদের দিয়ে 1000 বার প্রমাণ করেছি এই কথা। তোমরা এটাও দেখবে কি শিশু ওর মধ্যে কোনো ভাব নেই, খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে, খেলছে, আর দারুণ। ছোটতে তাই ওরা সবার দৃষ্টি কেড়ে নেয়,
দেখো কি সুন্দর হাসছে। তাই আমরা বলি একটা মানুষ যখন ওভাবে হাসে, দেখো শিশুর মতো নিষ্পাপ হাসছে, মানে হলো ওর মধ্যে ডিস্টরশন, ডেভিয়েশন, পারভার্সন আসেনি। পাশের বাড়ির একটি মেয়ের সঙ্গে পাশের বাড়ির একটি ছেলে খেলা করছে ছোট্টবেলা থেকে, বয়স বাড়তে লাগলো। ওদের বাবা মা বলল, এখন ওই খেলার বয়স তোমাদের নেই। কেন মা? ওই বাড়িতে বাচ্চারা জিজ্ঞেস করলো, কি হয়েছে? ও তো আমার বন্ধু বা ও তো আমার বান্ধবী, ছোট্টবেলা থেকে আমরা খেলা করি। বাবা মা এই কথা বললো কেন? কারণ বাবা মার মধ্যে এই ডেভিয়েশন, ডিস্টরশন, পারভার্সন আগেই এসে গেছে। আর যদি ওই বাচ্চারা, ওই যে দুটো বাচ্চা, যদি ওদেরকে মলম লাগিয়ে, চর্মরোগ, গ্রাইনাইয়া দিয়ে, প্যারাসিটামল দিয়ে জ্বর, আর্নিকা সিম্ফাইটাম দিয়ে ব্যথা, আমি ব্যাপারটা কি বলতে চাইছি, এই কথাগুলো কিন্তু হ্যানিম্যান বলেছিলেন যে এগুলো যদি এই দিতে হয়, পোড়া হলে, পুষ্পাতলা হলে এই দিতে হয়, এই হলে সবটাই কিন্তু ফিজিক্যাল সিম্পটম, মনে থাকে যাবে। With due respect to Sir Hahnemann, Sir Keynes and others, sir, they have advised, they have suggested medicine for physical suffering, considering physical symptom. And there is the problem. Their problem is remaining there. They are our respected sir, but they have helped us for creating deviation, distortion, and perversion. Only removing the physical symptom without considering 6 diseases. আমাদের পূজনীয় স্যাররা, মানে কলেজের স্যার, স্যার স্যামুয়েল হ্যানিম্যান, স্যার জেমস টাইলার কেন, স্যার মার্গারেট টাইলার, এই ম্যাডাম মার্গারেট টাইলার, এরকম বহু স্যার আমাদের স্যার ম্যাডাম রয়েছেন যারা ফিজিক্যাল সিম্পটমের জন্য মেডিসিনের কথা বলেছেন। কিন্তু আমি আমার গবেষণায় হাজার বার প্রমাণ পেয়েছি, ফিজিক্যাল সিম্পটমকে যদি ফিজিক্যাল ইন্ডিকেশন দিয়ে চিকিৎসা করা হয়, ফরগেটিং দ্য অরিজিন, মানে 6টি মূল অসুখকে ভুলে গিয়ে যদি শুধুমাত্র তাৎক্ষণিক দৈহিক সমস্যার সমাধান করা হয়, সেই বিষয়টা কিন্তু মেন্টাল প্লেনে, মানে মানসিক, কি বলবো বাংলা, মানসিক দিককে প্রভাবিত করে। এই প্রভাবটা কিন্তু অবশ্যই নেগেটিভ দিক, মানে হলো খারাপ দিক। আমরা তাই দেখতে পাই একটি মানুষ ধীরে ধীরে কেমন করে মন মানসিকতা শৈশব থেকে যত বয়স বাড়তে থাকে তত কিন্তু কুটিল, জটিল এইসব মানসিকতা তৈরি হয়। আমরা কিন্তু বলিও যে এই ছেলেটি বা এই মেয়েটি কি দারুণ ছিল, আর এখন বড় হয়ে কি সব আজে বাজে পোশাক পরে, কি সব আজে বাজে ছেলেমেয়ের সঙ্গে মেশে, কি সব রেস্টুরেন্টে আড্ডা দেয়, এটা তো এমন ছিল না। এমন কে করলো? এমন তো আমিই করেছি, এমন তো আমরাই করেছি। We are the master, following master's instruction. We have done, we have polluted the society. We have first we have polluted the family. First we have polluted the individual, then family, then society, then country, then world.
Yes, very clear the idea what is presented by my God is. আমার ঈশ্বর আমাকে যা বুঝিয়েছে সেটা হলো দৈহিক সমস্যার জন্য, শুধুমাত্র দৈহিক সমস্যার জন্য দৈহিক লক্ষণকে গুরুত্ব দিয়ে ওষুধ প্রয়োগ করলে দৈহিক লক্ষণ দ্রুত চলে যাবে। যদি সেটি সঠিক ট্রু ডিজিজকে কনসিডার করে মেডিসিন না দেওয়া হয়, তাহলে ওই মানুষটি আজকে একটা সিস্টেমের জন্য এসছে, কাল অন্য সিস্টেমের জন্য আসবে। সেই সঙ্গে মানসিক বিকৃতি, ইংরেজিটা ভালো লাগে আমার, ডেভিয়েশন, ডিস্টরশন, পারভার্সন। তোমরা তাকিয়ে দেখো নিজের বাড়ির দিকে, তোমার সেই সরল সরল বাচ্চাটি আজ আর বাচ্চা নেই, কারণ তার মধ্যে অপচিকিৎসা হয়েছে দিনের পর দিন। তাই সে বড্ড বড় হয়ে গেছে, সেক্সুয়ালি সে বড্ড ম্যাচিওর করে গেছে। প্রকৃতির নিয়ম একটা আছে, সত্য কথা, সেটার জন্য নির্দিষ্ট বয়স আছে। যেমন আজকে বীজ পুতলে বীজ থেকে গাছ হলো, গাছে ফুল ধরলো, ফুল থেকে ফল হলো, সেই ফল মানুষের কাজে লাগে, সে নির্দিষ্ট সময়ের সাথে। আজ বীজ পুতলেই কাল গাছ হবে না, আর কাল গাছ হলেও তাতে ফুল ধরবে না। কিন্তু তুমি তাকিয়ে দেখো আমাদের চারিদিকে, বাংলাদেশের একটা খবর ছিল, শিশু ধর্ষকদের হাইকোর্টের নির্দেশে, বাংলাদেশে শিশু ধর্ষকদের ধর্ষক হচ্ছে শিশুরা, শিশু ধর্ষকদের হাইকোর্টের নির্দেশে অধিক রাতে কোর্ট বসিয়ে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। আমার ভাষাটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে? শিশু ধর্ষক দের জামিন দেওয়া হয়েছে মধ্যরাতে কোর্ট বসিয়ে, হাইকোর্টের নির্দেশে, সে দেশের মানে বাংলাদেশে। এই ধর্ষক শিশুরা তো আমাদের হাতে তৈরি। আমরা কখনো স্কিন ডিজিজের চিকিৎসা করেছি, কখনো বা জ্বর, কখনো বা ব্যথা বিষ, কখনো বা পড়াশোনা করে না, কখনো বা পায়খানা হয় না, কখনো বা দিনে 2-3 বার পায়খানা হয়, চিকিৎসা হয়েছে। তাই তার মধ্যে এই পারভার্সন এসেছে শৈশব। অতএব কোন ডাক্তারবাবু ক্ষমা পেতে পারে না, কোন ডাক্তারবাবু পারে না। আবার কোন পরিবারে বিকলাঙ্গ শিশু জন্মেছে, কোন পরিবারে জেনেটিক ডিজিজ নিয়ে একটা বাচ্চা জন্মেছে, কোন পরিবারের সদস্যের জন্ম থেকে ক্যান্সার নিয়ে পৃথিবীতে এসছে, মানে অ্যাকিউট এই যে লিম্ফয়েড লিউকেমিয়া ALL, অ্যাকিউট মাইলার লিউকেমিয়া AML নিয়ে জন্মেছে। এটাও কিন্তু আমাদেরই সুবুদ্ধির কারণে। অবশ্য কি করবে, লেখা নেই, কলেজেও পড়ানো হয়নি, যাই সিমটম পেয়েছে তাই ওষুধ দিয়ে দিয়েছে, রোগী ভালো হয়েছে, প্রসার বেড়েছে, 100 থেকে 1000, 1000 থেকে লাখ, লাখ থেকে কোটি টাকা এসেছে। সমাজের কি হলো না হলো তা আমার কি এসে যায়? আমার তো পকেট বসেছে। যদি এই মন না হতো তাহলে মানুষ পড়ে দেখতো, ডাক্তারবাবুরা পড়ে দেখতো কি প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ, কজেস চেঞ্জেস ইন দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ। আজকে আমি আমার ভাষাটা চেঞ্জ করে নিলাম, সেটা হলো প্রেসক্রাইবিং ফর দ্য ফিজিক্যাল প্রবলেম। ওই একই কথা, রেজাল্ট অফ দ্য ডিজিজ, কজেস চেঞ্জেস ইন দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ।
causes amelioration of the physical suffering, but not in the sickness, except to hurry its progress. No, except to mental deviation, distortion, perversion, except to the same for the result of disease, cause changing the result of disease, not in the sickness, except to hurry its progress, except to mental deviation, distortion, perversion in progress. আমি ওইটাকে এভাবে লিখবো, স্যার কেন্টের কাছে আমার কৃতজ্ঞতা জানিয়ে, কৃতজ্ঞতা স্বীকার করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দাঁড়ালো হলো যে স্যার কেন্ট যথার্থই বলেছিলেন, কিন্তু কই না স্যাররা কোনদিন ক্লাসে বললেন না, আমরা নিজেরাও কোনদিন পড়ে দেখলাম কেন্ট এই কথাগুলো কেন লিখলেন। আমি কিন্তু বদলেছিলাম ওই লাইনটা পড়ে, আমি নিজেকে বদলাতে শুরু করেছিলাম। দ্যাট ইজ দ্য লাইন, 3 lines is responsible for my change. Only that very 3 lines. I have thought a lot, years after years, what it mean. আমার বলতে লজ্জা নেই, আমি সিকনেসকে বুঝেছি মাত্র কয়েক মাস আগে, আইডিয়া করতাম কিন্তু ক্লিয়ার কাট ধারণা ছিল না মাত্র কয়েক মাস আগে। ভাবো এই লকডাউনের আগে সিকনেস কি, কারণ তার আগেই আমার লেখাটা বেরিয়েছে, লকডাউনের আগে। আমি যে মিথ্যা বলছি না, ওটা তার প্রমাণ। আমি একটা ছবি, বড় করে একটা ছবি, সেই সিকনেস কোথা থেকে এসেছে সেটা আমি রেখাচিত্রের সাহায্যে বুঝিয়েছি, উইদাউট ল্যাঙ্গুয়েজ। এটা প্রমাণ করে লকডাউনের আগে থেকেই এই আইডিয়াটা আমার ক্লিয়ার হয়ে গেছে, হোয়াট ইজ সিকনেস। এখন ক্লাস নিচ্ছি, 11টার পরে কথা বলো। আমি এখন ক্লাস নিচ্ছি, 11টার পরে কথা বলো। তাহলে সিকনেস, সিকনেস বোঝাটা কিন্তু খুব জরুরি। আমি ক্লাস নিচ্ছি, রাত 11টার পরে ফোন করতে হবে। রাত 11টার পরে ফোন করুন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন ক্লাস নিচ্ছি ইন্টারন্যাশনাল। তাহলে কি বললাম? সিকনেস, সিকনেস, সিকনেস। সিকনেস। এই সিকনেস শব্দটার মধ্যে রিয়েল হোমিওপ্যাথির যাবতীয় রহস্য লুকানো আছে, সমস্ত রহস্য, সমস্ত রহস্য। আর কিচ্ছু বোঝার দরকার নেই। দ্যাট ভেরি ওয়ার্ড sickness is enough for having clear idea regarding real homeopathy. Only this very word. আমি বাংলায় বলছি কথাটা, শুধুমাত্র একটা ওয়ার্ড, হ্যানিম্যান সাহেবের সিক, কেন সাহেবের সিকনেস, এই ওয়ার্ডটি বুঝতে পারলে তবে রিয়েল হোমিওপ্যাথি পুরোটা বোঝা যাবে, পুরোটা। আর এই ওয়ার্ডটি যদি পরিষ্কার না হয়, আইডিয়া, নাথিং, কোনো কিছুই বুঝতে তো পারবে না। রিয়েল হোমিওপ্যাথি তো দূরের কথা, রিয়েল হোমিওপ্যাথি অনেক জটিল, অনেক অনেক, ওটার কথা ভাবাই যায় না। তখন শুধু তোমরা আমাকে আমার বাপ মা তুলে গালাগালি দেবে, আর কিচ্ছু না। কারণ তুমি রুটই বোঝনি, তুমি সিকনেস বোঝনি। দেন তুমি এই পথে, মানে চিকিৎসা করবার, তুমি যে পথের প্রতীক হও না, তুমি অ্যালোপ্যাথি হও, তুমি আয়ুর্বেদ হও, তুমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথ হও, তুমি আর যা হও, তুমি চিকিৎসক হবার অযোগ্য। আমাকে রাতে মঞ্জুর খান সাহেব বলবে, স্যার এইভাবে কথা বলা উচিত নয়, কিন্তু সত্য কথা আমি তো বলবোই। সবকিছুর জন্য না, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায়। ডাক্তার বাবুদের সিকনেস সম্বন্ধে আইডিয়া নেই, আমি কি করব? সিকনেস মানে যে হেলদি হিউম্যান বিং, তাও কেউ জানে না, আমি কি করব?
সেই হেলদি কিন্তু অ্যাপারেন্টলি হেলদি, নট রিলেটিভলি হেলদি, তাও কোনো ডাক্তার জানে না। আমি কি করব? তাদেরকে আমি শ্রদ্ধা করব কিভাবে? আমার পক্ষে অসম্ভব। আমি কোনো কিছুর ভয় পাই না। যে স্রষ্টা আমাকে এখানে পৌঁছে দিয়েছে এত দূর, সেই আমাকে রক্ষা করবে। এর বেশি আমি কি? চিকিৎসক কিন্তু সে জানে না সিকনেস মানে কি, সিকনেস কাদের বলা হয়, সিকনেস কিভাবে তৈরি হয়, সিকনেসের প্রমাণ কি, সিকনেসের লক্ষণ কি, কেউ জানে না। ইয়েস, কেউ জানে না। Nobody else in the world, কেউ জানে না। এ লজ্জা, ডাক্তার সমাজের লজ্জা। তাই তারা সমাজের কোনো উপকারে লাগতে পারে না। আমি বলবই, এ সত্য আমাকে বলতেই হবে। আদারওয়াইজ আমি আমার স্রষ্টার কাছে দায়ী থেকে যাব। তোকে শিখিয়েছিলাম, তুই কেন বলিসনি? গালাগালি তুই যা করেছিস ওটা আমি তোর মুখে বাধা দিয়েছি, অতএব এর জন্য আমার স্রষ্টা দায়ী, আমি নই। সত্য আমি বলবই। আমি কোনো কিছুতে ভয় পাই না। কি হবে? আমি মরে যাব? আমার তো লেখা কমপ্লিট। কি হবে আমার? আমি মরে গেল কিচ্ছু এসে যায় না। রিয়েল হোমিওপ্যাথি চলবে। ইয়েস, দোকানের বই বিক্রি কমেছে, আরো কমে যাবে। দোকানের ওষুধ বিক্রি কমেছে, আরো কমে যাবে। এই সব লোকগুলি বেকার হবে আমি জানি, কিন্তু হয়েছে তো। যখন কম্পিউটার ছিল না, যখন একটা ব্যাংকে একটা টাকা রাখার পরে কত খাতায় লিখতো, এই ম্যানেজার, সেই অমুক, সেই ক্লাস, এই করতে করতে একটা লোকের টাকা ব্যাংকে তুলতে কতক্ষণ লাগতো। এখন সেটা লাগে মাত্র কয়েক মিনিট। রোবট হয়েছে, অনেক মানুষ বেকার হয়েছে, বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, অনেক মানুষ বেকার হয়েছে। তো হোমিওপ্যাথি বিজ্ঞান আগে এগোবে তো হবে। কি হবে তাতে? কিন্তু সেই হোমিওপ্যাথি নয় 8,000 ওষুধ নিয়ে চলতে হবে। এ তো সেই হোমিওপ্যাথি নয় ম্যাথমেটিকা পড়ে পড়ে ওষুধ বার করতে হবে। এ তো সেই হোমিওপ্যাথি নয় রেপার্টরি পড়ে পড়ে ওষুধ বার করতে হবে। তাহলে যদি বই কেনা কমে যায়, যাক না, কি হবেও বই দিয়ে? মশা যখন হবে, ওই বইগুলো শুধুমাত্র কখন কাজে লাগবে? আগুন জ্বালিয়ে দিলে মশা সব মারা যাবে ওই বইয়ের গন্ধে। কি হবে? কোনো কাজে লাগবে। আমার ঘরে অনেক বই, অনেক লাখ টাকার ওষুধ আছে। কি হবে? ওটা আমি এমনি রেখেছি, গলে না গেলে ফেলতে ইচ্ছে করে না, গলে যাবে ফেলে দেবো। বইগুলো বেশিরভাগই পোকায় অর্ধেক করে ফেলেছে, আমি দেখেছি। আমি কিছু করিনি। যখন অনেকটা পোকায় খেয়ে দেবে, আমি যখন ফেলে দেবো, ওই ছেঁড়া কাগজ বিক্রির জায়গায় বিক্রি করবো। কিন্তু যতক্ষণ না পোকায় পুরো অনেকটা খাচ্ছে, অর্ধেকটা, তাই ওভাবে বিক্রি করতে কষ্ট হচ্ছে, কারণ অনেক টাকা, অনেক কষ্টের পয়সা দিয়ে কেনা, তো তাই ফেলে দিই না, বিক্রি করে দেই না ওজন ধরে। আদৌ ওগুলো কোনো কাজে লাগে, কোনো কাজে লাগে। I am damn sure regarding what I am saying now. আমি খুব ভেবে চিন্তে কথাগুলো বলছি, কোনো আবেগে বলিনি, কারণ জীবনের বেশিরভাগটাই তো পার হয়ে গেছে। এখন আর কি হবে? ওই বইগুলো পড়ে পড়ে কত সময়, কত বছর আমার জীবন থেকে চলে গেছে। এখন কথা হবে না, এখন আমি ক্লাস নিচ্ছি, তুমি ঘুমিয়ে যাও। 11টার সময় কথা বলো, কেমন? যদি না ঘুমাও। আচ্ছা স্যার, একটা চার্টে একটা আছে, মুজাহিদ সাহেব লিখেছে, এটা নিয়ে একটু আলোচনা করলে হতো। আমি শুনবো। আগের 300 লোক হোক, এইগুলো হয়ে যাক, তখন মুজাহিদেরটা শুনবো। মুজাহিদ কি বলেছে ফরাস করে বলুন। ওরা চ্যাট বক্সে লিখেছে 61 বছর বয়স্ক একজনের
সিমটম 8টার পয়েন্টের ভিতর 4টে পয়েন্টে স্যাটিসফাই করেছে। তাকে হাইড্রোফোবিনাম সিএম দেওয়া হয়েছে, কোনো রেজাল্ট আসেনি, কোনো কাজ করেনি। আমি তো সেটা আগেই বললাম, না কাজ করতে পারে তাতে কি আসলো গেল। আমি আমার লেখার বলে লিখে দিয়েছি, অতএব এই প্রশ্ন আমি আর জবাব আগেই দিয়ে ফেলেছি। ঠিক রামের মহাভারতের যুদ্ধ হওয়ার আগে যেমন করে মহাভারত লেখা হয়েছিল, ও প্রশ্নের আগেই উত্তর দিয়ে দিয়েছি। ফলে সে তার ব্রেন ঠিক করে ওটা পড়ুক, তারপর পরের সব তো প্রশ্ন তো পর্ব আছেই, এগুলো সব লেখা আছে। হাইড্রোফোবিনাম দিয়ে হাইড্রোফোবিনাম উপযুক্ত কেস, যাই হোক আমার করা শেষ করেনি, আমি ওগুলো উত্তর দিয়ে দিয়েছি। ফলে ওটা এমন বড় কিছু না। কি প্রশ্ন হতে পারে সব জেনে বুঝে আমি উত্তর দিই। তাহলে মুজাহিদ সাহেবের কেসের উত্তর আমি দিয়ে ফেলেছি, যাকে ঠিক আছে। তাহলে কথা হলো যে এরকম হতেই পারবে যে সবকিছু মিল আছে কিন্তু ঠিক হচ্ছে না। তাহলে পরবর্তীতে কি বলা আছে, হাইড্রোফোবিনের পরে সরিনাম লেখা আছে, সরিনামেও কোনো কাজ নাই হতে পারে। তখন বলা আছে সেকেন্ড প্রেসক্রিপশনে যেতে হবে, মানে সেকেন্ড সাইকেল। সেকেন্ড সাইকেলের মেডিসিন যেভাবে শুরু হওয়ার কথা, যদি তার মধ্যে প্যাথোফিজিক্যাল ইন্ডিকেশন থাকে, মেডিসিন শুরু হবে, সিএম পোটেন্সি লিখে দিয়েছি। যদি প্যাথোফিজিক্যাল স্কোপ না থাকে তখন শুধুমাত্র ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হবে, তখন কিন্তু 200। প্যাথোফিজিক্যাল যদি হয় সিএম পোটেন্সি, ফিলোসফিক্যাল যদি হয় 200 নিতে হবে। তারপরে কোনো কাজ করলো না, ধরে নি খারাপ, তাহলে তাহলে হ্যাঁ থার্ড সাইকেল, যদি থার্ড সাইকেলে কোনো স্কোপ না থাকে, যেমন প্যাথোফিলোসফিক্যাল ছিল না, শুধুমাত্র ফিলোসফিক্যাল ছিল, তাহলে ওটাই সেকেন্ড সাইকেল। থার্ড সাইকেলে চলে যাবে পিটিএস, তখন আমরা সিবিসিএস সরিনাম। ও কাজ করতে না পারে ফোর্থ সাইকেল, সরিনাম। অবশ্যই এগুলো কিন্তু সব 200 দিয়ে শুরু হবে, কারণ এগুলোকেও যেহেতু ফিফথ সাইকেল, তাহলে সিএম পোটেন্সি সেকেন্ড সাইকেলেই শেষ। সিএম পোটেন্সি কিন্তু আর আসবে না প্রথমে সব 200। তাহলে যেইটা বলছিলাম ওগুলো অ্যাকচুয়ালি না পড়াশোনা করলে হবে না, আগে পড়ো, পরে আর যদি খুব বিপদ থাকে ফোনে কথা বলে। কারণ আমাকেও তো ওইরকমই রোগী চিকিৎসা করতে হচ্ছে, হাইড্রোফোবিনাম কেস হাইড্রোফোবিনাম কাজ করে। তাহলে যেমন লিখে দিয়েছি ওটা মন দিয়ে পড়বে, আর কালকে বাংলাটা আমি দিয়ে দেবো। বাংলাটা ফসা হয়ে গেছে, ফ্রেশ করে ছবি তুলতে হবে, কাটাকাটি থাকলে বুঝতে পারবে না, আর একটু বড় হরফে লিখতে হবে। তাহলে পিটিএ কিছু হচ্ছেই না আজকে। পিটিএস এর প্রয়োগ ও স্ট্রমা সিনড্রোমের প্রয়োগ সাধারণত 4 নম্বরে হবে, কারণ আগে যেমন পিটিএস দিয়েই শুরু হতো, এখনো হতে পারবে যদি কারোর মধ্যে 8টি পয়েন্টের একটিও না থাকে। সেক্ষেত্রে বলা আছে 8টি পয়েন্টের জায়গায় একটিও না থাকে, তাহলে কার্বোহাইড্রেট দিয়ে শুরু হবে। ডাক্তার হ্যাঁ 11টার সময় ফোন করুন, ক্লাস নিচ্ছি। আচ্ছা, এই যে হাইড্রোফোবিয়াম তো 8টা পয়েন্টের যে কোনো একটি থেকে এলো, কিন্তু ওই একই সময় কেস নেওয়ার সময় যেহেতু আমাদের টার্গেট হলো সেকেন্ড প্রেসক্রিপশন,
এই 1 নম্বর সাইকেল থেকে খুব বেশি দূর এগোনো নাও যেতে পারে, কিন্তু বেশি দূর এগোনো যাবে যাকে নিয়ে, সে হলো সেকেন্ড সাইকেল। মানে ড্রাস্টিক চেঞ্জ, আশ্চর্যজনক পরিবর্তন আসে কিন্তু সেকেন্ড সাইকেলের পরে। আর যদি ফার্স্ট সাইকেলে হলো, কিন্তু ফার্স্ট সাইকেলে বেশিরভাগ ক্ষেত্রে ফল পাওয়া না যেতে পারে, তার মানে এই নয় তুমি অন্য কিছু শুরু করবে। তোমাকে যে রিয়েল হোমিওপ্যাথি করতে হয়, স্ট্রিক্টলি এই প্রিন্সিপাল মানতে হবে, কাজ হোক আর না হোক। দেখো, দেখবে আমি দুটো উদাহরণ দিয়েছি। একটা হচ্ছে একদম শেষে একটি বাচ্চার জ্বর হয়েছে, কত জ্বর, 100 রকম। বাড়ির লোক এসে বললো বাচ্চা একদম নেতিয়ে পড়ে আছে, পেটটা পড়ে গেছে, তবুও খাচ্ছে না কিছু, চলো জ্বরটা একটু কমিয়ে দিলেই হবে। তা বটে, ওটা কিন্তু রিয়েল হোমিওপ্যাথির কথা নয়। জ্বরটা রিয়েল হোমিওপ্যাথির বিবেচ্য নয়। প্লাস মুজাহিদের রোগীর যে সমস্যা, ওটা রিয়েল হোমিওপ্যাথির গুরুত্ব দেওয়ার নয়। আর মুজাহিদ তো ওখানেই ফেলে গেছে, ওটা কেন কমছে? এন সাহেব জোড়ার ফার্স্ট ইন ভাইটাল ফোর্সে বলে দিয়েছেন, আমি অনেকবার বলেছি তোমরা যে আদৌ পড়াশোনা করো না, সেটা এটিই প্রমাণ করে। সে বলে দিয়েছেন যে তোমাকে অ্যানাটমি দেখতে হবে না, অ্যানাটমি ভাইটাল ফোর্স নিজেই ঠিক করে নিতে পারবে। তোমার ডিউটি হলো, যেটা স্যার বড় করে বলেননি, সেটা হলো ফিলোসফি অফ আর্লি লাইফটাকে চেঞ্জ করা। বাচ্চাটি ভীষণ বদমাস, বাচ্চাটি ভীষণ ভালো, মানে দোষ করেনি তবু তাকে বকলে চুপ থাকে, এটা মোটেই হেলদি সিম্পটম নয়। হেলদি সিম্পটম কি? আমি দোষ করিনি, তুমি কেন বকছো? ঘুমাই এসেছিল তো মুখে কথা বলতো না, এ মেয়ে তো মুখে কথা বলতো না, এখন দেখি মুখে মুখে কথা বলছে, দ্যাটস বেটার। জ্বর হয়েছিল, ওষুধ খাওয়ার পরে, রিয়েল হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে সে কথা বলতে শুরু করেছে এবং তার যুক্তিযুক্ত, এটা রিয়েল হোমিওপ্যাথির ওষুধ। আর জ্বর হয়েছিল, ওষুধ দেওয়া হয়েছিল, জ্বর সেরে গেছে, বাচ্চা আগে যাও বা কথা বলতো, এখন আর বলে বাচ্চা এখন আর কথা একদম চুপ মেরে গেছে, শুধু বলে খিদে পেলে খাবো। বেশ, 303 হয়ে গেছে। আচ্ছা এইবার এবার কে আসবে? দই পাউন, হাফতল। তোর মেয়ের ফটোগুলি দেখা। জাহিদ, একটা বাচ্চার 4টে ফটো এসছে, দেখা আগে, দেখা তারপর নজরুল। এখন ক্লাস হচ্ছে, রাত 11টা পর্যন্ত বেঁচে থাকলে কথা বলবে, আর নাহলে কথা বলা যাবে। বললাম এসেছে ফটোগুলি, দই পাও। দেখো, এটা হচ্ছে ওর মেয়ে, সম্ভবত ওটা ওর মেয়ে। দেখো মুখে কি সব হয়েছে। ওকে মানে ওর ফ্যামিলি হিস্ট্রিতে মানে 8টা পয়েন্টের মধ্যে ইন্ডিকেশন ছিল হাইড্রোফোবিনামের, হাইড্রোফোবিনাম সিএম দিয়েছিল। এটা হচ্ছে যেদিন দেওয়া হলো সেদিনকার ছবি। দেখা এরপরের ছবিটা, দেখা। দেখো এখন একটু একটু করে ফেড হয়েছে। আচ্ছা দেখা পরের ছবিটা। অনেকটাই চলে গেছে। এরপরেরটা, চতুর্থ দিনেরটা, এই যে 34 দিনের ছবি। দেখো ওই ছবির থেকে অনেক বেশি প্রাণবন্ত, ওগুলো তো নেই, আরো বেশি প্রাণবন্ত হয়েছে। মাত্র হাইড্রোফোবিনাম সিএম একটা ডোজ দেওয়া হয়েছিল। সম্ভবত ওটা ওর বাপ ডাক্তার ওষুধ দিয়েছিল তার মেয়েকে। মাত্র 4 দিনে ওই সমস্যাটা চলে গিয়ে বাচ্চাটি কত জলি হয়ে গেছে।
আর ওই 3টে ছবিতে বাচ্চাটি কেমন নিয়ে রয়েছে। ঠিক আছে, থ্যাংক থ্যাংকস। ঠিক আছে, সরিয়ে দে। এবার হচ্ছে নজরুল, হাত তোলো। নজরুল, হাত তোলো। এগুলি ব্যাখ্যা পরে দেবো। নজরুল, হাত তোলো। নজরুল, বাস। নজরুল, হ্যাঁ, যাই হোক, কেস দে। তুমি, তোমাকে বলেছিলাম একবার আমাকে পুরো ঘটনাটা বলনি, তো এখন তো তাহলে তোমাকেই বলতে হবে। কেসটা কি বলো, আগে বলো, পরে রিপোর্ট দেখাবো। কেসটা হচ্ছে একই সঙ্গে ব্রেন টিউমার এবং প্যারালাইজড। মানে ব্রেন টিউমার হওয়ার পরে প্যারালাইসিস হয়েছে? জি জি স্যার, তবে ওইটা ধরা প্যারালাইজ হওয়ার পরে ওরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ধরা পড়ে। তো বয়স হচ্ছে 80 বছর। তো এই রোগীর আমি কেস টেকিং করেছিলাম এই গো ব্যাক প্রসিডিওর। তোমরা কেস প্রেজেন্ট করতে পুরুষ না মহিলা বলবে না? মহিলা স্যার, 80 বছরের মহিলা। জি স্যার। নেম, এস, সেক্স। নেম বলতে হয় না, এস, সেক্স বলতে হবে। বলো। 80 বছরের এক মহিলা, কুষ্টিয়াতেই বাড়ি। কুষ্টিয়া প্রপারে না, সদরে না, বাইরে। ঠিক আছে, ওটা বলতে হবে না, ওটা গুরুত্বপূর্ণ না। জি। এর অসুস্থ হয়ে যাওয়ার পরে এর প্রথমে আমি কেস টেকিং পুরাটাই বলি স্যার, খুব শর্ট করে। হ্যাঁ বলো, কিন্তু সে কতদিন ধরে ভুগছিল? আর জি স্যার। সে কতদিন ভুগবার পর তোমার কাছে এলো, এটাকে বলে নাও। সে প্রথমে না, কতদিন ভোগবার পরে তোমার কাছে এলো? কত মাস ভোগার পরে? আমার কাছে স্যার 4 মাস চিকিৎসা হয়েছিল। 4 মাস চিকিৎসা হওয়ার পরে আমার কাছে আসছে স্যার। 4 মাস বলছি, অন্য ডাক্তাররা চিকিৎসা করেছিল কত বছর ধরে? 4 মাস অন্য জায়গায় চিকিৎসা হয়েছিল স্যার। 4 মাস চিকিৎসা হয়ে তার কোনো রেজাল্ট হয়নি। তখন তোমার কাছে এলো, বেশ, চলো তারপর। তখন আমার কাছে আসছে। আমার কাছে যখন আসে তখন এই রোগী শুয়ে থাকতো, ওই গাড়ির মধ্যে শুয়ে থাকতো। আমি রাস্তার উপরে গিয়ে রোগী দেখে আসতাম। ডেটটা বলো, ডেট কবে থেকে তুমি দেখা শুরু করলে? নভেম্বর মাসের 15 তারিখ থেকে স্যার। 19 সালের নভেম্বর মাস। ব্যাস। জি, নভেম্বর মাসের 15 তারিখ থেকে আমি ওই রোগী দেখছি। তো সেই সময় আমার কাছে যখন আসতো, ওই রোগী আমার চেম্বারে আসতে পারতো না, গাড়ির মধ্যে শুয়ে থাকতো, রাস্তার উপরে থাকতো। তখন আমি গিয়ে ওই রোগীকে প্রথম কেস টেকিং করি, রাস্তায় দাঁড়িয়ে কেস টেকিং করে আমি ওর ওষুধ দিই। সর্বপ্রথমে ওষুধ দেওয়ার পর থেকে সে আস্তে আস্তে সুস্থ হয়। সে এখন তুমি বলে দাও, তুমি শুরুতেই বলে যাও কি মেডিসিন কত পাওয়ার দিলে? আমি সেই সময় কেস টেকিং করে তাকে কার্বোভেজ সিএম দিয়েছিলাম স্যার। বেশ, ওটা বলা দরকার। জি স্যার, কার্বোভেজ সিএম দিয়েছিলাম। কার্বোভেজ সিএম দিয়েই সে বেশ কিছুটা উপকার পেয়ে গেল। শেষ হলো, সিএম এর কাজ শেষ হলে আমি 0/15 দিয়েছিলাম। কতদিনের কার্বোভেজ সিএম এর কাজ শেষ হলো বলে তোমার মনে হলো? কার্বোভেজ সিএম স্যার আমি তাকে বেশ অনেকদিন চলেছিল, প্রায় 1 মাসের বেশি চলেছিল স্যার। তারপরে আমি 0/15 দিই। 0/15 দিয়ে মনে হলো সামান্য একটু রেজাল্ট হলো, পরে 0/17 দিয়ে কোনো রেজাল্ট আর পাইনি। আমি আবার কার্বোএনিমেল সিএম দিই স্যার। কার্বোএনিমেল সিএম দিয়ে খুব ভালো রেজাল্ট হলো। তড়িৎ গতিতে আরো বেশ এগিয়ে গেল। ওই রোগী তখন বসতে পারলো, বসা শিখলো, একা একা মোটামুটি খাওয়া শিখলো। খেতে খেতে পরবর্তীতে কার্বোএনিমেলিস আমি আবার বেশ কিছুদিন চালালাম। চালানোর পরে আবার 0/15 গিয়েছিলাম আবার কার্বোএনিমেলিতে। কার্বোএনিমেলিতে 0/15 গিয়ে ওটাই কিছু কাজ করলো, 16তে কিছু কাজ করলো, পরে আর কাজ করলো না। আমি পরবর্তীতে সরিনাম 0/3 দিয়েছিলাম স্যার। সরিনাম 0/3 দিয়েছিলাম, 5 দিয়েছিলাম, 7 দিয়েছিলাম। এইভাবে স্যার লম্বা সময় চলেছে। তারপরে রোগী আস্তে আস্তে ভালো হয়ে একসময় 7 এর পরে গিয়ে আর কাজ করে না। তারপরে আমি ড্রসেরায় আসি। ড্রসেরা 0/3 দিয়েছিলাম, 0/5 দিয়েছিলাম, 0/7 দিয়েছিলাম। ড্রসেরা থেকে স্যার রোগী এখন সেই রোগী একা একা সমস্ত কিছু করতে পারছে।
হাঁটতে পারছে, একা একা গোসল করতে পারছে, খাইতে পারছে, এবং সে ওই যে রুগীকে আমি দেখতে যাইতাম রাস্তার উপরে, এখন ওই রুগী রাস্তা থেকে হেঁটে আমার চেম্বারে এসে ওষুধ দিয়ে যাচ্ছে। গত সপ্তাহে আমার কাছে একদম হেঁটে আসছে এবং তার মেয়ে তার সঙ্গে ছিল, ওখানে ভিডিও দেওয়া আছে, তারা তাদের কথাগুলো বলেছে বেশ কিছু। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই রুগীটা, এরকম রুগী আসলে স্যার আরো অনেকেই সুস্থ হচ্ছে এইভাবেই, যদি আমরা এই গোব্যাক প্রসিডিউর অফ রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেম অনুযায়ী কেস টেকিং করি, কেস টেকিং করে যদি চিকিৎসা দিই, তাহলে আমার মনে হয় চ্যানেল অনুযায়ী চিকিৎসা দিলে অধিকাংশ রুগী নয়, সব রুগীগুলি চিকিৎসা হওয়ার কথা। যদি আমাদের চ্যানেল অনুযায়ী ঠিক থাকে এবং আমরা রুগীকে প্যাথোফিলোসফিক্যাল না পাই, আর প্যাথোফিলোসফিক্যাল পাইলে প্যাথোফিলোসফিক্যাল অনুযায়ী, তাছাড়া যেভাবে নিয়ম আছে নিয়মতান্ত্রিক ভাবে আমরা চিকিৎসা দিলে আশা করি প্রত্যেকটা জায়গাতেই ভালো রেজাল্ট পাওয়ার কথা। ক্লাস নিচ্ছি, রাত 11টা পর্যন্ত যদি বেশ থাকিস তখন কথা বলবো। আচ্ছা, এই রোগীর কি ব্রেনের এমআরআই বা সিটি স্ক্যান করা হয়েছে? না না দিবাবু, এখনো শেষ হয়নি। কথা হলো নজরুল স্ক্যান করেছিল ওই সময়, এবং ওই রিপোর্ট আছে, রিপোর্ট এক্ষুনি দেখাবে। কিন্তু নজরুল, আমি তোমাকে একটা কথা বলছি, সেটা হলো এই কেস তুমি আবার ডেকে নেবে, ডেকে নিয়ে এখনকার যে আইডিয়া সেটা দিয়ে চিকিৎসা শুরু করো। ঠিক আছে স্যার। কিন্তু ব্রেন টিউমার আগেকার আইডিয়া থেকে রিকার্ভ করেছে, বুঝছো? তুমি কিন্তু শত্রু শেষ রেখো না, আবার ডেকে নাও, 8 পয়েন্ট কভার করো, আবার মেডিসিন চালু করো, কেমন? যেটা তখন আইডিয়া ছিল না, শেখায়নি, যা আইডিয়া ছিল শিখিয়েছি, করেছো, ভালো করেছো, নিশ্চয়ই ভালো, প্রশংসা দাবি করতে পারো, কিন্তু মডার্ন আইডিয়াটাকে কাজে লাগাও, কেমন? তুমি রিপোর্টগুলি দেখাও, জাহিদ, ও রিপোর্টগুলি দেখা। তুমি কি আর কিছু বলবে? না, ঠিক আছে স্যার, ওইগুলি দেখাইলেই চলবে। রিপোর্ট দেখা, জাহিদ। আগেকার রিপোর্ট আর পরের রিপোর্ট, তুমি পরের রিপোর্ট করেছো? স্যার পরের রিপোর্ট করা হয়নি, ও এখন সুস্থ আছে, এটাই না, স্যার। সুস্থ বললে হবে না, তোমাকে রিপোর্টটা দেখাতে হবে, তুমি এর পরের দিন রিপোর্ট করার ব্যবস্থা করবে, ঠিক কেমন? আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। তারপর তুমি আর ওদের বাড়ির কোনো ফটো পেয়েছো তুমি? আমি ফটো ওদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি স্যার, এখন ওরা তো একটু দূরে। তুমি পরের দিন কি করবে, যদি ওই আগের ফটো পাও জি স্যার, তাহলে সেই ফটোটা দেখিও, আর এখনকার ফটোটা তোমার কাছে আছে, জি স্যার, ফটোটা দেখাও, আর হচ্ছে ওই রিপোর্টগুলি দেখাও। যাই জি স্যার। এই কম্পিউটারে রাউটার সাপোর্ট মানে ডাইরেক্ট পিন ঢুকা লাগে, নাহলে কবির তুমি তৈরি হয়েও, এরপরে তুমি আসবে। রাউটারটা নাই আর। আচ্ছা ঠিক আছে। এখন সে চলতে পারে। এবার তুমি বলো, ওই রিপোর্টগুলি দেখাও এবার। যাই রিপোর্ট, ওর কাছে কোনো রিপোর্ট নেই স্যার। এই দিন স্যার রিপোর্ট তো নিয়ে আসেনি ওরা, আগের গুলি তো আমি এইভাবে রাখি নাই স্যার, ওইগুলি আমার সব নিয়ে আসুক, আমি নিয়ে আসলে ওইগুলি আবার। তুমি পরের দিন ওগুলো দেখিও। জি স্যার। আচ্ছা, হাত তোলো। কবির, কবির হাত তোলো। স্যার, হ্যাঁ, অনেকেরই রিকোয়েস্ট আছে যে নজরুল ভাইয়ের কেস যেগুলো সফল কেস নজরুল ভাই প্রেজেন্ট করে, সেই কেসগুলো নজরুল ভাই যে খাতায় কেস টেকিং করে, সেই খাতা থেকে যদি ছবি তুলে আমাদের দেয়, তাহলে আমাদের জন্য মানে বুঝতে সুবিধা হয় যে আসলে ভাই কিভাবে কি করলেন। ঠিক, প্রেসিডেন্ট তুমি তুলে দিও। অনেকের দাবি আর কি, অনেকের দাবির মধ্যে থেকে আমি বললাম আর কি। ঠিক আছে, ঠিক আছে, এরপর থেকে নজরুলটাই দেখাবে। আচ্ছা, কবির চলো। কবির, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তুমি প্রথমে বলবে ওই পেপার কাটিংটা নিয়ে রিয়েল হোমিওপ্যাথির ধারণা, আর পরবর্তীকালে ওই রিপোর্টে যা বেরিয়েছে এর এই বক্তব্যের সপক্ষে তোমার মন্তব্য বলবে প্রথম। তারপর হচ্ছে ওই কোভিড কেসগুলি বলবে, এবং
কার্বোমিলের থেকে হাইড্রোফোবিনামের গুরুত্ব কতখানি সেটা তোমার বক্তব্য থেকে ফুটে উঠুক। বলো হ্যাঁ প্রথমে পেপার কাটিং। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ প্রথম পেপার কাটিং এ আমি গ্রুপে শেয়ার করেছিলাম একটা পেপার কাটিং। তুমি ভিডিও অন করছো না কেন? স্যার ভিডিওটা আজকে করব না, পরে ঠিক আছে পরের দিন ভিডিও করব। ঠিক আছে নাও। তো পেপার কাটিং এ আমাদের স্বাস্থ্য দপ্তরের একটা রিপোর্ট ছিল, যারা কোভিড পজিটিভ বা কোভিড পজিটিভ থেকে ছেড়ে এসছে, যারা বাড়িতে ফিরে এসছে, সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে 128 জনের ক্ষেত্রে টিউবারকুলোসিস ধরা পড়েছে, অর্থাৎ টিউবারকুলোসিস টেস্ট পজিটিভ হয়েছে। তারপর থেকে স্বাস্থ্য দপ্তর থেকে একটা নির্দেশ জারি হয়েছে, যারা কোভিড পেশেন্ট যারা বাড়িতে মানে কিউর হয়ে এসছে বা সেরে এসছে ফিরে এসছে, তাদেরকে প্রত্যেককেই টিউবারকুলোসিস টেস্টটা করতে হবে, অর্থাৎ যক্ষ্মা রোগের যে টেস্ট হয় সেই টেস্ট অবশ্যই করতে হবে। তাহলে এই জায়গা থেকে আমরা এটাই বলতে পারি স্যার, যেটা আমাদেরকে আমাদের ফিলোসফিক্যাল বা আমাদের রিয়েল হোমিওপ্যাথির যে ফিলোসফি, সেটা হচ্ছে 98% ক্ষেত্রে আমাদের টিউবারকুলার ডায়াথিসিসের আন্ডারে পড়ে আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট 98%। অর্থাৎ এখনকার প্যাথোলজি নিয়ে এরা মডার্ন মেডিসিন যে প্যাথোলজিক্যাল ধারণা দিয়ে বলছেন যে এর কোভিড এর পরে টিউবারকুলোসিস হয় এবং টিউবারকুলোসিস টেস্টটা করতে হবে, সেটা কিন্তু স্যার অনেক আগেই বলে দিয়েছেন যে আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট যারা আমাদের কাছে আছে তাদের বেশিরভাগই তারা টিউবারকুলার ডায়াথিসিস এর আন্ডারে থাকে, অর্থাৎ টিউবারকুলার ডায়াথিসিস তারা বাইপাস প্রিডমিনেন্ট টিউবারকুলার ডায়াথিসিস প্রিডমিনেন্ট আমার অবজারভেশন। এই অর্থাৎ স্যারের অবজারভেশনটা যে কত ঠিক সেটা এইটাতেই প্রমাণ হয়ে গেল যে টিউবারকুলার প্রিডমিনেন্ট নিয়ে আমরা মোটামুটি জন্ম নিচ্ছি এবং আমরা বেশিরভাগ মানুষ প্রিডমিনেন্ট টিউবারকুলার ডায়াথিসিসের আন্ডারে রয়েছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমি আমার ওপিডিতে আমার এক পেশেন্ট, আমি 3 মাস আগে হাইড্রোফোবিনাম 200 দিয়ে ট্রিটমেন্ট শুরু করি তার বিভিন্ন রকম প্রবলেমের জন্য। সেগুলো আমি বলবো না, সেই জায়গায় যাব না, আমার যেটা বলার সেটাই বলছি যে হ্যাঁ হাইড্রোফোবিনাম 200 দিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করেছিলাম। সেই পেশেন্ট ক্রমান্বয়ে ভালো হতে থাকে এবং গত জাস্ট 1 মাস আগে, আজকে থেকে 1 মাস 4-5 দিন আগে ওই পেশেন্ট আসে এবং এসে বলে ডাক্তারবাবু আমি খুব ভালো আছি, কিন্তু একটা খারাপ খবর হচ্ছে, যেটা হচ্ছে আমার হাজবেন্ড কদিন আগে এডিএম এর সঙ্গে মিটিং করেছে এবং দেখা যাচ্ছে এডিএম দুজনেই বা অফিসের আরো অনেকেই কোভিড পজিটিভ হয়ে গেছে এবং সবাই তারা এখন কোয়ারেন্টাইনে রয়ে গেছে। তো আমার হাজবেন্ডেরও আজকে কোভিড টেস্ট হবে, সেটা সন্ধ্যেবেলায় আমি জানতে পারবো যে পজিটিভ হয়েছে কিনা। ইন দ্য মিন টাইম ওই পেশেন্ট কিন্তু প্রতি সপ্তাহে আমার ওপিডিতে আসতেন এর আগে পর্যন্ত, কিন্তু গত 1 মাস এর মধ্যে ওই পেশেন্টকে আমি আর পাইনি, আর আসেননি। জাস্ট 3 দিন আগে পেশেন্ট আমার আবার ওপিডিতে আসে এবং আমি যেমন অ্যাজ ইউজুয়াল যেমন উনি বলার সেটা উনি ভালো আছেন এই কথা বলতে বলতে এবার উনি বললেন যে আমার ডাক্তারবাবু আমি একটা খুব অন্যায় করেছি, যে আপনার ফোন নাম্বার না থাকার জন্য আপনাকে ইনফরমেশন দিতে পারিনি যে আমার হাজবেন্ড কোভিড পজিটিভ হয়েছিল ওই দিনেই। তখন হাজবেন্ডকে তারা কোয়ারেন্টাইনে রেখে দেয় অন্য একটা বাড়িতে, সেখানে প্রায় 3 সপ্তাহ যাবত উনি ট্রিটমেন্টে থাকেন এবং যথেষ্ট যা হয় কোভিডের পেশেন্ট প্রচুর দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া কম হয়, যা হয় আর কি জাস্ট। তো এবার তারপর ওনাকে জিজ্ঞেস করলাম তাহলে আপনার মেয়ের কি কন্ডিশন, বলে আমাদের কিচ্ছু হয়নি, আমরা যেমন ছিলাম অ্যাজ ইউজুয়াল গিয়ে আছি, কোনো অসুবিধা নেই। এই একটা অবজারভেশন। আর একটা অবজারভেশন হচ্ছে একটা বাড়ির হাজবেন্ড ওয়াইফ, তার ছেলে মেয়ে এবং তার মা বাবা,
সেই বাড়ির বাবা অর্থাৎ শ্বশুর মশাই ছিলেন আমার পেশেন্ট। তিনিও উনি ক্রনিক পেশেন্ট ছিলেন আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যে অবধি ওনাকে 8-10 বার পায়খানায় যেতে হতো এবং গত 1-1.5 বছর যাবত এটা কন্টিনিউশন ছিল। তো আমি হাইড্রোকোপিনাম 200 দিয়ে প্রায় 2 মাস আগে 200 দিলাম। 200 দিতে কিছুটা ভালো ছিল, তারপর সিএম কিভাবে আমি চলে এসেছি। ওই বাড়িতে প্রথম হচ্ছে হাজবেন্ড এফেক্টেড হয় কোভিড-19 এফেক্টেড হওয়ার পরে তাকে আমি কার্বোভেজ সিএম দিয়ে ট্রিটমেন্ট শুরু করি এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির আর যারা অবশিষ্ট ছিল প্রত্যেককেই কার্বোভেজ সিএম আমি স্টার্ট করে দিই। প্রতিদিন সকালবেলা ওই 15 মিনিটস ইন্টারভেল করে 3 বার করে দিতে বলি এবং প্রত্যেকে এইভাবে কার্বোভেজ সিএম খেয়ে যায়, এক্সেপ্ট হচ্ছে ওই শ্বশুর মশাইকে আমি কিন্তু আর কোনো মেডিসিন দিলাম না, যেহেতু উনি হাইড্রোকোপিনামের আন্ডারে আছেন, মেডিসিন অলরেডি উনি নিয়েছেন সিএম। তো একে একে দেখা গেল কার্বোভেজ সিএম খাওয়ার পরেও প্রত্যেকে এফেক্টেড হয়েছে, পরপর এফেক্টেড হয়ে গেছে। লাস্ট এফেক্টেড হয়েছেন শাশুড়ি মার অবস্থা কিন্তু খুব সঙ্গীন ছিল এবং প্রায় 8-10 দিন খুব ভুগেছেন। 8-10 দিনের মধ্যে ওনাকে মোটামুটি ঠিক করা গেছে। উনি আমার এই ট্রিটমেন্টে কার্বোনিমিলেজ, সোরাইনাম এইভাবেই ট্রেনে এসে মোটামুটি ঠিক হয়ে গেছে। এখানে এই অবজারভেশনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে শ্বশুর মশাই মানে হাইড্রোকোপিনাম সিএম খেয়েছিলেন, উনি কিন্তু এখনো পর্যন্ত এফেক্টেড হননি, কিন্তু কার্বোভেজ সিএম খাওয়ার পরেও এরা কিন্তু এফেক্টেড হয়ে গেছে পরপর। অর্থাৎ এইখান থেকে আমার যেটা স্যারের সঙ্গে বা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে হাইড্রোকোপিনাম এই ক্ষেত্রে more effective than কার্বোভেজ সিএম ইন কোভিড-19 প্রিভেনশন ক্ষেত্রে। এটাই আমার ইনফারেন্স। হ্যাঁ স্যার, তোমার বক্তব্যের সম্পর্কে হ্যাঁ, স্যার। একটা সমীকরণ এসে গেল আমার মাথার মধ্যে, কি বলতো? সেটা হলো টিউবারকুলার ডায়াসিস প্রিডোমিনেন্ট, অর্থাৎ কার্বোভেজ দিতে হবে। হ্যাঁ স্যার, এইবার হ্যাঁ, কার্বোভেজ দিতে যাবো, তখন তুমি 8টা পয়েন্ট হিসাব করবো, হ্যাঁ, আর যখনই 8টা পয়েন্ট হিসাব করবো তখন হাইড্রোকোপিনাম ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে হাইড্রোকোপিনাম উঠে এলো, কার্বোভেজ তলায় চলে গেল। সো treatment should be হ্যাঁ। start with hydrophobia. Alright. হাইড্রোকোপিনাম Ever with carbon. একটা সংযোজন যেটা হচ্ছে মানে 8 A নম্বর equal to পয়েন্টটা। B, B equal to C. আট- So আট A নম্বর- equal to C. হ্যাঁ, 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 আমরা যে ক্ষেত্রে কার্বোভেজ দিতাম তখন আমাদের আইডিয়াটা ডেভেলপ করেনি আমার, কিন্তু যখন করলো তখন কিন্তু দেখা গেল যে যাকে আমি টিউবারকুলার ডায়াসিস প্রিডোমিনেন্ট ভাবছি সে আবার টিআরএসও তার মধ্যে রয়েছে প্রিডোমিনেন্ট হয়ে, এই 8টা পয়েন্ট হিসাব করলে। সেই জন্যে কার্বোভেজ দেওয়ার পরেও কিছু মানুষ পজিটিভ হয়েছে, কিন্তু হাইড্রোকোপিনাম দেওয়া কোনো মানুষ হ্যাঁ। পজিটিভ হয়নি। এটা হলো ওরা positive হয়নি। আসা সমীকরণ। থ্যাংকস বেটা, থ্যাংকস এ লট। আমি এখন ক্লাস নিচ্ছি, আমি 11টায় কথা বলবো, আমি এখন ক্লাস নিচ্ছি, 11টায় কথা বলবো। তাহলে আজকের পরবর্তী অংশ, আমি তো বলেই নিলাম যে পিটিএস এক্ষুনি যেটা হয়ে গেল সেটা হলো যে আগে যে পিটিএস কে গুরুত্ব দেওয়া হয়েছিল এখনো সেই পিটিএস কে গুরুত্ব দিতে হবে, কিন্তু পিটিএস কে গুরুত্ব দিতে গিয়ে একই সঙ্গে বলি পিটিডি কে গুরুত্ব দিতে গিয়ে যে লেটেস্ট আইডিয়াটা হয়েছে সেটা প্রয়োগ করতে গেলেই এরা 2 নম্বরে চলে যাবে, 1 নম্বর উঠে আসবে হাইড্রোকোপিনাম। আবার বলছি, বর্তমানে রিয়েল হোমিওপ্যাথি কে যেখানে পৌঁছানো গেছে সেইখানে সবার গুরুত্ব আছে, মেডো আছে, ড্রসেরা আছে, কার্বোভেজ আছে, সবার গুরুত্ব আছে, কিন্তু কথাটা হলো যে শরীর মায়োজমের প্রিডমিনেন্সির জন্য
এরা প্রকট হয়, কিন্তু সবার আগে প্রকট হয় পোস্ট রেবিস সিনড্রোম। তার প্রমাণ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিয়েছেন, বিশেষজ্ঞরা, যে 11টার পর ক্লাস হচ্ছে, বলে দিয়েছে যে খুব দ্রুত পারমাণবিক যুদ্ধ নয়, ক্যান্সার এই মানব সভ্যতা অবলুপ্ত হয়ে যেতে পারে, এবং সেটা ঘরে ঘরে তার প্রমাণও ফলতে শুরু করেছে। এই ক্যান্সার, আমি আমার লেখার মধ্যে বলেছি যে আমি স্বপ্ন দেখি এই পৃথিবী যন্ত্রদায়ক রোগ থেকে মুক্তি পাবে, এ বিশ্ব, আমি স্বপ্ন দেখি এ বিশ্ব বিকলাঙ্গ মুক্ত হবে। স্বপ্নে দেখতাম, কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না, কিন্তু উপায় স্রষ্টা আমাকে দিয়েছেন। সেটা কি? সেটা কিন্তু হাইড্রোপোনিক। আরেকটা দিক দেখো, বিষে বিষ কাটে, এটা আমরা সবাই বলি। পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর বিষ জলাতঙ্ক রোগের বিষ। এটা জেনেছিলাম যখন আমি 4th ইয়ারে PSM পড়ানো হতো, 4th ইয়ার না 3rd ইয়ার, PSM পড়ানো হতো। সেখানে স্যার ব্যাপারটাকে খুব পরিষ্কার করে দিয়েছিলেন যে পৃথিবীতে যত মৃত্যু আছে সব থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু হলো জলাতঙ্ক রোগে। কারণ এই রোগে মানুষটি শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারে সে পৃথিবী থেকে চলে যেতে তার যাত্রা শুরু হয়েছে, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য তার যাত্রা শুরু হয়েছে, কিন্তু কিছু করার থাকে না। একবার ভাবো না কি ভয়ঙ্কর, পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, জল দেখলেই ক্র্যাম্পিং সেন্সেশন হচ্ছে। যদিও ঘটনাটা ঘটে ব্রেনে, এসে নেগরি বডিজ, জলাতঙ্ক রোগের বিষ যখন আমাদের শরীরে ঢোকে, যতক্ষণ শরীর মায়াজম প্রিডোমিনেন্ট না হয়, মানে যতক্ষণ ভাইটাল ফোর্স যথেষ্ট স্ট্রং থাকে, ততক্ষণ শরীর মায়াজম রিসেসিভ স্টেটে থাকে। কোনো কারণে ভাইটাল ফোর্স দুর্বল হলে শরীর মায়াজম প্রিডোমিনেন্ট হয়। শরীর মায়াজম প্রিডোমিনেন্ট হলে আমার ভিতরে থাকা, মানে কোন একটা মানুষের ভিতরে থাকা এই জলাতঙ্ক রোগের বিষ, মানে জেনেটিক ম্যাটেরিয়ালস অফ রেবিস ভাইরাস থাকে, তখন তারা প্রিডোমিনেন্ট হয়। এই প্রিডোমিনেন্ট যদি না হয়, সারা জীবন না হতে পারে। আর যখনই এটা প্রিডোমিনেন্ট হয়, তখন ব্রেনে প্রথম নেগরি বডি তৈরি হয়। তার মানে ব্রেন প্রথম এফেক্টেড হয়। আর ব্রেন যখন এফেক্টেড হয়, তখনই কিন্তু রোগের প্রকোপ শুরু হয়। জল দেখলে ভয় পাওয়া, জল খেতে গেলে কষ্ট হওয়া, ধীরে ধীরে দ্রুত ছড়িয়ে পড়ে, আর জল খেতে পারে না। সে কি ভয়ঙ্কর কষ্ট! তোমরা যদি প্র্যাকটিস অফ মেডিসিনের বইয়ের ছবি দেখো, সহ্য করা মুশকিল। আমি তো কোনোদিন জলাতঙ্ক রোগী দেখিনি, আমার যে কদিন ডিউটি ছিল, যদি কোনোদিন মানে দেখতে চাইনি, কিন্তু যদি কোনোদিন ঘটনা ঘটে, কিন্তু বইতে দেখেছি কি ভয়ঙ্কর সে ছবি। এইরকম ভয়ঙ্কর এই রোগ বিষ, আর এই রোগ বিষই পারে পৃথিবীটাকে বিষাক্ত করতে। এই রোগ বিষ বানাতে পারে ধর্ষক, এই রোগ বিষ বানাতে পারে উনি, এই রোগ বিষ বানাতে পারে ক্যান্সার,
এই রোগ বীজ বানাতে পারে বিকলাঙ্গতা। তার মানে পৃথিবীতে যা কিছু ভয়ঙ্কর তার পিছনে দায়ী এই ভয়ঙ্কর বিষ না। টিবি বলো, যা বলো, ক্যান্সার বলো, কারো বিষ এত ভয়ঙ্কর নয়। এত কষ্ট পেয়ে কেউ মরে না। আরো কথা হলো, একবার যদি সিমটম শুরু হবে, দেখবে আমার লেখার মধ্যে আছে, ডেভিডসনে আছে, আর তোমার হ্যারিসনে আছে, একবার যদি সিমটম ডেভেলপ করবে, পৃথিবীতে এমন কিচ্ছু তৈরি হয়নি, আবার ওকে ফিরিয়ে দেবে। কারণ মনে থাকে জানো, ওই যে সিমটম গুলি তৈরি হয় যখন ব্রেনের মধ্যে, ব্রেন সেলগুলির মধ্যে নেগ্রি বডিজ, এক ধরনের এই রেবিস ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালস থেকে যার জন্ম, তার জন্য এই আলোচনাটা আমি বারবার করি। এই জন্য তোমাকে কি হলো এটা দেখতে হবে না। তুমি একটা পয়েন্ট যদি পেয়ে যাও তাহলে হাইড্রোজেন দাও। তারপর ঠিক যেমন করে বলা আছে লেখার মধ্যে, বাংলায় তো পেয়ে যাবে কাল, তারপর সরিনাম। কাজ হয়েছে তো তুমি এগিয়ে চলো হাইড্রোফেমিননকে দিয়ে, যেমন ভাবে এগুলো বলা হয়েছে, কখন সিএম, কখন 03, কখন 015, কখন 018, কখন 021, সব লিখে দিয়েছি একটা একটা করে লাইনে, কয়েকদিন ধরে লিখেছি, তোমাদের মনে কোনো প্রশ্ন না জাগে। দয়া করে পড়ো, পড়ে আমাকে অন্তত ধন্য করো। তাহলে এই যে কথাগুলি যে হাইড্রোফোবিনামের জন্য দায়ী যে রেবিস ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল, সে ব্রেনের মধ্যে নেগরি বডি তৈরি করার পর সাইন এন্ড সিম্পটম দেখা দেয়। ফলে কোনো ওষুধ নেই যাকে নেগরি বডিটাকে শেষ করতে পারে, তাই থেকে মরতেই হবে। আর মরতেই হবে মানে হলো, আমরা আমাদের চারিদিকে যারা রয়েছি, আমরাও কিন্তু আগামী দিনে আমরা কেউ বিকলাঙ্গ নই, কিন্তু ক্যান্সার হতে পারে। আমরা কেউ ক্যান্সার আক্রান্ত হয়নি, কিডনি নষ্ট হতে পারে, এটাকে বলা হয় ক্রনিক রেনাল ফেলিওর। তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি সুযোগ থাকে প্যাথোলজিক্যাল রিপোর্ট করে চিকিৎসা করবার, তাহলে হাইড্রোফিয়াম দেওয়ার আগে রিপোর্টগুলি দেখো, হাইড্রোফিয়াম দেওয়ার পরে রিপোর্টগুলি দেখো। রোগী তোমাকে বলবে, স্যার ডাক্তার বাবু আমার তো টিউমারটা কমছে না, আমার তো মাথা ব্যথা কমছে না, আমি তো চোখে ভালো দেখতে পাচ্ছি না। তোমাদের কাজ হবে বলা, পাবে পাবে বাবা, তুমি তো আমার কাছে এসেছো বট গাছের শিকড় গজিয়ে এনেছো রোগটা, আমাকে শিকড়গুলো উঠাতে গেল মানুষটাকে বোঝাবার জন্য। কথা হলো, ওই মানুষটি তোমার কাছে আজকে এসেছে, ও ভুগছে কত বছর? ভাবো, মানুষটির বয়স 80 বছর, নজরুলের রোগী, ও ভুগছে কত বছর? 81 বছর, কারণ মায়ের পেটে ছিল 1 বছর। সেই 1 বছর থেকে মায়ের দিকের, বাবার দিকের সমস্ত রোগ ব্যাধি সে নিয়ে এসেছে, কিন্তু তাকে কেউ কোনোদিন হাইড্রোফোবিয়াম দেয়নি, ইন্ডিকেশন থাকা সত্ত্বেও। বললাম ইন্ডিকেশন তো থাকতেই হবে, কোনো দিকে যেতে পারো, ইন্ডিকেশন থাকতেই হবে, পাবেই। যদি না নিতে পারো, তোমার অযোগ্যতা যে তুমি হাইড্রোফোবিয়ামের কোনো ইন্ডিকেশন পাও। তাই বলে অন্ধের মতো দেবে না, কারণ তোমাকে তো বলতে হবে, স্যার এই জন্য দিয়েছি। তুমি যদি কোনো কেস প্রেজেন্ট করবে, তুমি যদি আমাকে কোনো প্রশ্নের জবাব দেবে, বা পরীক্ষায় তোমাকে একটা কেস বলা হলো, তোমাকে তো বলতে হবে তুমি তোমাকে বলো তোমার একটা কেসই বলো, তুমি কি দিলে, কেন দিলে, কি দিয়ে শুরু করলে। অবশ্যই জানতে চাওয়া হবে ডেট, নিশ্চয়ই সেপ্টেম্বরের আগের কোনো কেস তোমাকে বলতে দেওয়া হবে না, যা বলতে হবে সেপ্টেম্বর অক্টোবরের কেস বলতে হবে। কারণ তার আগে পর্যন্ত আমাদের আইডিয়া ছিল বিকৃত, আমাদের আইডিয়ার ঘাটতি ছিল, ফলে তখনকার কথা বলা হবে না। সেই জন্য আমাদের আগের কেসগুলি ডেকে নিয়ে, অবশ্যই হাইড্রোফোবিয়াম স্কোপ থাকলে হাইড্রোফোবিয়াম দিয়ে তোমার ওই জায়গাটাকে সুন্দর স্থান পূরণ করো। তাহলে পিআরএস, পোস্ট রেবিস সিনড্রোম, পিটিএস, পোস্ট ট্রমা সিনড্রোম, আর পিটিডি নিয়ে যে কথা বলার ছিল সেটা হলো
ফার্স্ট হিস্ট্রিতে টিউবারকুলোসিস। কিন্তু তোমাকে তো খুঁজতে হবে, তুমি তো টিউবারকুলোসিস সারাবার বা আফটার টিউবারকুলোসিস এর প্রবলেম সারাবার জন্য তুমি রিয়েল হোমিওপ্যাথ নাও। তোমাকে খুঁজতে হবে টিভিটা হলো কেন, নিশ্চয়ই পিআরএস ছিল তাই টিভি হয়েছে, সে যে বয়সেই হোক না, শৈশবে হোক আর বড় হয়ে হোক। টিবি এক ধরনের ব্যাকটেরিয়া। আবার দেখো বিভিন্ন ভাইরাল ডিজিজ যেমন হারপিস, পক্স, মামস, এই যে ভাইরাল ডিজিজ গুলো, এগুলোর ইতিহাস পেলেও কিন্তু তোমাকে হাইড্রোফোন দিতেই হবে, কারণ এগুলো ভাইরাল। কেন ভাইরাল কেন বলছি, ব্যাকটেরিয়ালও হতে পারে। যেমন টাইফয়েড সেরে যাওয়ার পরেও তারা থাকে গল ব্লাডার, মানে একে যদি ঠিকাতে চালাতে হয় টাইফয়েডের হিস্ট্রি পেয়ে, তাহলে তোমাকে কিন্তু হাইড্রোফোন দিতেই হবে, কারণ এদেরকে চিকিৎসা করে এদেরকে চালানো যায় না। এরা একবার ঢোকে, ওয়ান ওয়ে বিজনেস, একবার ঢোকে আর বাইরে বার হতে পারে না। সেই জন্য ওদেরকে যদি খতম করতে হয় তাহলে তোমাকে বিষ দিয়ে বিষ কাটাতে হবে, আর সেই তীব্রতম বিষ হলো হাইড্রোফোবিয়াম। কিন্তু এই হাইড্রোফোবিয়াম দিয়ে তুমি চিকিৎসা শুরু করলেও সেকেন্ড প্রেসক্রিপশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যে কাজ হাইড্রোফোবিয়াম করতে পারবে না সেই কাজ কিন্তু সেকেন্ড সাইকেলের মেডিসিন করে দেবে। আমি কালকে ঠিক করেছি, এর আগে অনেকবার বলেছি যে আমি ওই যারা খুব ধর্মীয় মানসিকতার মানুষ তাদের ওষুধ হবে সিপ্রিনাম, এটা নিয়ে বলবো। আর হচ্ছে যারা ক্রনিক রেনাল ফেলিওরে ভুগবে তাদের ওষুধ। আর হচ্ছে যারা ফিজিওথেরাপি, এদের ট্রিটমেন্টের জনিত ওষুধ। আমি এদের নিয়ে অনেক ভেবেছি, তবে তোমাদেরকে বলবে, নজরুল একটা কেস বলবে দশরা দিয়েই ঠিক করেছে, কিন্তু আমি বলবো তোমরা অনেকে অনেক কিছু ঠিক করেছো। একটা সময় ছিল আমরা কার্বোহাইড্রেট পাইকারি হারে দিয়েছি এবং মানুষ ভালো হয়েছে, যার ফলে জন্ম হলো রিয়েল। কিন্তু যেটা বলবার, যেটা ভাববার, সেটা হলো প্রত্যেকটা শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যে খুঁজতে হবে এই 1 থেকে 8 এর মধ্যে কি আছে। খুঁজতে হবে, অন্ধের মতো ওষুধ দিও না, খুঁজতে হবে। কেন দেখো, তুমি একটা পেলে, কি পেলে না ইয়েতে সাপে কামড়েছি, আর কিছু পাওয়া গেল, সেটা ঘোড়া সাপ না কি সাপ, মানে জিসিন সাপ না কি সাপ বোঝা গেল। আবার দেখো ভিমরুল কামড়ালে বা এই চেলা, এই হুল ফুটালে, আমি তো তোমাদের বলেছি কার্বোভেজ ঠিক হয়। কার্বোভেজ দিয়ে ঠিক হয়েছে এমন রোগী তোমার কাছে এলো, তুমি কিন্তু আবার হাইড্রোফোবিয়ামই দেবে, কারণ বিষ দিয়ে বিষ কাটাতে হবে। কার্বোভেজ সারিয়ে দিয়েছে যেভাবেই হোক, কিন্তু মাথায় রাখতে হবে বিষই একমাত্র বিষের ওষুধ, তাই কার্বোভেজ হাইড্রোফোবিয়াম তোমাকে দিতেই হবে। বাইরের হিস্ট্রি, শুধু বাইরের হিস্ট্রি, আর কিছু পাওয়া গেল না, তুমি চাইলে 200 দিতে পারো। কিন্তু যদি হাইড্রোফোবিয়ামের প্যাথোফিজিওলজিক্যাল দিককে কভার করে, যেমন মায়ের প্রতি বা অন্য কারো প্রতি বিশেষভাবে হরিবিলি অ্যাটাচ ছিল, শিকদার এখন আমি ক্লাস নিচ্ছি, যদি 11টা পর্যন্ত বেঁচে থাকো তখন কথা বলবো, রেখে দাও, ভরে গেলেও আমার কিছু করার নেই। কি বললাম হরিবেল অ্যাটাচমেন্ট যদি কারো থাকে, আমরা কিন্তু প্যাথোফিজিওলজিক্যালি হাইড্রোফোবিয়াম দিতে পারবো। তাও যে হাইড্রোফোবিয়াম কাজ করবে এ কথা কিন্তু আমি বলিনি। এই লেখাটা লিখতে গিয়ে আইডিয়াটা আমার ক্লিয়ার হয়েছে যে হাইড্রোফোবিয়াম ইন্ডিকেশন আছে, কিন্তু তখন তুমি কাজ নাও করতে পারো। কেন পাবে বলো? কারণ ওই মানুষটার মধ্যে তো
ও হাইড্রোফেমিনামের ইন্ডিকেশন আছে মানে হচ্ছে সোরাফিডোমিনাম। সোরাফিডোমিনাম মানে হলো আরো 4টে আছে। ফলে সমস্যা তো একাকে দিয়ে হয়নি, মানে বট গাছের তো একটা শিকড় থাকতে নেই, মানে বট গাছের শিকড় কোনটা মূল শিকড় জানা যাবে না, কারণ আরো 4টে রুগী তার মধ্যে আছে। ফলে তোমার কাছে যে রুগীটা হাইড্রোফোবিনামের ইন্ডিকেশন নিয়ে এসেছে তার অনেকগুলো শিকড় গজিয়ে গেছে, তাই তুমি পাবে না কাজ। তোমাকে সমস্ত গোটা সিস্টেম সম্পর্কে আইডিয়া নিতে হবে, তবেই তুমি ডাক্তারি করতে পারবে, আর না হলে অন্য কিছু করে খাও। রিয়েল হোমিওপ্যাথিক প্র্যাকটিস ভয়ঙ্কর, হয় তার মনে খাও, মানে যা করছিলে তাই করো, আর না হলে এখন বন্ধ রাখো, তারপর তুমি এড়ে গরু কিনো। কারণ এড়ে গরু কিনতে গেলে তোমার গায়ে জোর চাই, এড়ে গরুকে তোমার হাতের মুঠোয় রাখতে হবে সেই বুদ্ধি চাই। তোমার কাছে বুদ্ধি নেই, শক্তি নেই, তুমি এড়ে গরু কিনে বসেছো, তো সিং তো ঢুকবেই। রিয়েল হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে গেলে তোমার এই প্যাথির সমস্ত লিটারেচার সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হতে হবে, আর না হলে অন্ধের মতো করবা। স্যার এই হয়েছে, এই রাজু বলে একটা ছেলে আছে পাগলা, পাগলা, ওই রকম করে প্রশ্ন করবে, আইডিয়া তো নেই, বিরক্ত করে মারে। আমি বলি তোমাকে, তোমরা নিশ্চয়ই রিয়েল হোমিওপ্যাথি প্র্যাকটিস করবে। এটা করতে হবে পৃথিবীর বিশ্বের স্বার্থে, মানবতার স্বার্থে, মানব সভ্যতাকে রক্ষা করার স্বার্থে করবে তুমি। কিন্তু তার জন্য তো তোমার বুদ্ধি চাই, মানে হলো তোমার পড়াশোনা চাই, অক্লান্ত পরিশ্রম করে সেই নলেজ আনতে হবে। এই কথা বারবার বলতে হয় এই জন্যে, তোমরা হোমিওপ্যাথ, তার মানে আমিও ছিলাম এক সময়, খুব সহজে কামাতে চাই। পাস করেছি, ম্যাথমেটিক্যাল আছে, রেপার্টরি আছে, সফটওয়্যার কিনেছি, রাডার হোক, হোমপ্যাথ হোক কিনেছি, দেখে নেব, ক্লিক করলাম, মেডিসিন এসে গেল, ওষুধ দিয়ে দিলাম, তুমি ভালো আছে, সব ঠিকঠাক। তো কেন সাহেব ওটা ওই যে 3টে লাইন লিখেছিল, সন্দেহ আছে ওরা মাল খেয়ে লিখেছিল, আমেরিকানরা জাস্ট মদ খায়, ওই লাইন 3টে লিখেছিল মদ খেয়ে। ওরা পড়ার পর দরকার নেই, সিমটম মিলেছে দিয়ে দাও, রুব্রিক্স মিলেছে দিয়ে দাও। হোমিওপ্যাথটা বড্ড অলস, তাই হ্যানিম্যান জানতেন যে এরা এত বড় আলসে যে বিনা পড়াশোনায় পয়সা কামাতে চায়, বিনা পড়াশোনায়। তাই লিখে দিল ফার্স্ট এডিশনের প্রিফেসের লাস্ট প্যারাগ্রাফে, তোমরা কিন্তু শ্রমবিমুখ হয়েও না, কিন্তু সব হোমিওপ্যাথ তাই পড়বেই না। কেউ পড়তে চায় না, কেউ কষ্ট করতে চায় না, খালি পয়সা কমাতে চায়, হারামের পয়সা। জাহান্নামে যাও তোমরা, যারা হারামের পয়সা কামাতে চাও তারা জাহান্নামে যাও। তুমি জেনে দেখো, নামাজ রোজা বাঁচাতে পারবে না তোমাকে, কারণ তুমি মিথ্যাবাদী, বেহিসাবি, তোমার ঈমান নেই। আর হিন্দুদের জন্য বলছি, যতই পূজা করো আর যাই করো, ঈশ্বরে ভক্তি করো, রেহাই নেই। খ্রিস্টানরা যতই গির্জায় যাও, সকালে গিয়ে প্রার্থনা করো, কেউ বাঁচাবে না, কারণ তুমি ডাক্তার হয়েছো, অথচ পড়াশোনা করো না, পয়সা কামানো। পড়াশোনা না করে পয়সা কামানো একটা পাপ, চরমতম গুনাহ। ওই পথের পয়সা হারামের পয়সা, পাপের পয়সা, তোমাকে আগুনে জ্বালিয়ে দেবে, পাপের আগুনে। কোন ধর্মীয় আচরণ তুমি বাঁচতে পারবে না, যে ধর্মেরই তুমি হও না কেন। তৈরি থেকো আগুনে পড়বার জন্য, যদি না পড়াশোনা করবার মন হয়। পিটিএস, পিটিডি এখন গৌণ, কারণ ওরা এসেছে কিন্তু পিআরএস এর হাত ধরে, পিআরএস এসেছে শরিক মায়াজমের হাত ধরে। তাহলে সোজা কথাটা কি হলো, শরিক মায়াজমের হাত ধরে পিআরএস ঢোকে প্রথম, কারণ ও হচ্ছে পাড়ার মস্তান। ওকে অবশ্য একজন নিয়ে এসেছিল, ও থাকতো বেপাড়ায়, ওকে নিয়ে এসে বললো, শোনো তুমি আজকের থেকে আমি পড়াতে, আমি ওখানে আছি একমাত্র ক্ষমতাশালী, আমি তোমাকে শেল্টার দেবো, তুমি আমার বাড়িতেই আগে ভাড়া নাও, তারপর তোমার যা খুশি তাই করো। চলে এলো,
শরীক মায়াজমের হাত ধরে চলে এলো। শরীক মায়াজম কবে হাত ধরলো? যবে ওই পাড়ায় সব থেকে শক্তিশালী ভদ্রলোক, ন্যায়নীতিবান লোকটা মারা গেল বা দুর্বল হলো বা বিছনায় পড়লো। ন্যায়নীতিবান লোক মানে ওর মধ্যে পিআরএস আছে, পিটিডি আছে, অনেক কিছু আছে, অসুস্থ হবেই। হলো তখন কি হলো? শরীক মায়াজম প্রকট হলো। ভাইটাল ফোর্স যখনই দুর্বল হলো, শরীক মায়াজম প্রকট হলো। শরীক মায়াজম প্রকট হলে পিআরএস আগে হাত ধরে আসবে। তাই তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে 1 থেকে 8 পয়েন্টের একটা না একটা পাবেই। তুমি যদি অন্ধের মতো দাও, তোমাকে কিন্তু জবাব দিতে হবে কেন দিলে। সেই জন্য তোমাকে কিন্তু যুক্তি খাড়া করতে হবে। গেল? আচ্ছা, এইবার কি হলো? শরীক মায়াজম প্রকট হয়েছে, ভাইটাল ফোর্স, প্রথম কথা ভাইটাল ফোর্স দুর্বল হয়েছে, ফলে শরীক মায়াজম প্রকট হয়েছে। শরীক মায়াজম প্রকট হয়েছে বলে পিআরএস এলো, পোস্ট অফিস চিহ্ন। শরীক পিআরএস যেহেতু এসে গেছে, সেহেতু অন্য যারা ছিল, আমি সেদিন যথার্থই বলেছিলাম আলীবাবা 40 চোরের সেই কাহানি, কেমন করে আলীবাবাকে মারতে এসেছিল ডাকাত দলের সর্দার, সমস্ত ওই ডাকাত দলের সব সদস্যদের নিয়ে ওই তেলের কূপের মধ্যে। তাহলে যদি মর্জিনার যথেষ্ট বুদ্ধি না থাকতো, তাহলে কিন্তু আলীবাবাকে মরতেই হতো। তো মর্জিনা কে? মর্জিনা হলো রিয়েল হোমিওপ্যাথ। মর্জিনা হলো রিয়েল হোমিওপ্যাথ। ও কি করলো? বুদ্ধি লাগিয়ে কোন পিপে তেল আছে বার করলো, তুমি জানতোই না, সবগুলো টোকা দিল, সবগুলো টাইম হলো, বুঝে গেল তেল নেই, সব টাকা একটাতে কোনো শব্দ হলো না। ওই তেল ঢেলে নিয়ে জাল দিল, সবগুলো ডাকাতকে মারলো। মানে হলো ওই তেল হলো হাইড্রোক্লোমিনাম। আর ডাকাত দলের সব ইয়েরা হলো বিভিন্ন ট্রু ডিজিজ, গরম তেল দিয়ে, মানে রিয়েল হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে, হাইড্রোক্লোমিনাম দিয়ে ওগুলোকে মারা হলো। আমাদের ক্ষেত্রে আইডিয়া হলো দুর্বল করে দেওয়া হলো। তারপর সেকেন্ড প্রেসক্রিপশন, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল, ফোর্থ সাইকেলে আমরা ওদেরকে ইন্ডিভিজুয়ালি অ্যাটাক করব আর ধ্বংস করব। আর একটি মানুষ প্রকৃত সুস্থতা ফিরে পাবে। ওই মানুষটি থেকে বিকলাঙ্গ বাচ্চা আসবে না, ওই মানুষটির কখনো ক্যান্সার হবে না। কারণ কেন বলে দিয়েছেন কথাটা, যদি তুমি সঠিক সময়, মানে রোগগ্রস্ত অবস্থায় নয়, সঠিক সময়ে আর্লি লাইফে চিকিৎসা করতে পারো, তাহলে কিন্তু বৃদ্ধ বা বৃদ্ধা বয়স পর্যন্ত একটি কোষও ধ্বংস হবে না। তাই লেখা আছে, এটা লেখা আছে 6th চ্যাপ্টারে। হ্যাঁ, 6th চ্যাপ্টারে। তাহলে আমরা যাকে এইভাবে চিকিৎসা করব, তার থেকে কোনো শিশু সন্তান বিকলাঙ্গ হবে না, কোনো শিশু সন্তান খারাপ হয়ে জন্মাবে না। আর ওই শিশু সন্তানগুলি বা ওই পেশেন্ট ওই নিজে কখনো দুরারোগ্য যন্ত্রণার ব্যাধিতে আক্রান্ত হবে না। এই পথটা জানা না থাকার জন্যে পৃথিবীতে এত রোগ, এত ব্যাধি, এত যন্ত্রণা, সব কিছু মিলে এই একটি কারণ। ফলে কারণটি যদি শুরুতেই ধ্বংস করে দেওয়া যায়, সে শিশু হিসাবে হোক বা একটু পরেই হোক, তবেই কিন্তু এটা সম্ভব। আদারওয়াইজ এটা সম্ভব। তাই তোমরা যাকে যে ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকো না কেন, ভালো করে থাকো না কেন, তুমি হও, তোমার বাড়ির লোক হোক, তোমার আত্মীয়রা হোক, তোমার প্রতিবেশী হোক, তোমার পেশেন্ট হোক, তাদেরকে ডেকে নিয়ে তুমি আবার নতুন করে ওষুধ দাও। সেদিন লেসবিয়ান যে মেয়েটিকে ডেকে আনা হয়েছিল ফেব্রুয়ারির পর অক্টোবরে, তখন কিন্তু সে দীর্ঘদিন ধরে ঘুমোতে পারছিল না। সে ঘন্টার পর ঘন্টা সে মোবাইল টিপত, তার মাথা যন্ত্রণা ছিল, তার খাবার দাবারের প্রতি কোনো আগ্রহ ছিল না।
তার ভয়েস ক্লিয়ার ছিল, তার মধ্যে ইরিটেশন ছিল। এদিন আমি তাকে শ্যামলকে বললাম, যেহেতু তুমি 200 দিয়েছো, তখন তো 200 এর সুযোগ ছিল, এখন তুমি সিএম দাও। মেয়েটিকে আজকে শ্যামল আবার তার মায়ের সঙ্গে যোগাযোগ করেছিল, মেয়েটি একদম ঠিক আছে। সে এখন মোবাইল না টিপে ঘুমিয়ে যাচ্ছে, তার মাথা মতো নেই, খাওয়া দাওয়া ফিরে এসছে, সে অনেক খোলা মনের মানুষ হয়েছে। গল্প থেকে শুরু করে সব কিছুতে একদম স্বাভাবিক, অন্য 8-5টা মেয়ে যেমন। ফলে তোমরা তোমাদের রোগীদেরকে কিন্তু দেখে নাও, যাকে যা দিয়েছিলে, কিন্তু মনে থাকে জানো হাইড্রোফোন দিলেই যে একবার সব ঠিকঠাক হয়ে যাবে ভাবার কোনো কারণে, কিন্তু তুমি দিতে হবে, তোমাকে মাথায় থাকে জানো ও রয়েছে সবার মূল্যে, সব ক্ষেত্রে, সব জায়গায়। এবং তুমি 99% ক্ষেত্রে দেখবে কি